আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, বলতেছি যে আল্লাহর কাছে শুক্রিয়া যে এখন খালি ক্লাস নিতাম হচ্ছে অফিসের হোয়াইট বোর্ডে, অনেকদিন পরে স্মার্ট বোর্ডে ক্লাস নেব, কথা বলবো ইনশাল্লাহ। তাহলে আজকে স্যার কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। এখন দেখো, কোন কালারটা ভালো লাগে, এইটা নাকি হোয়াইট কালারটা ভালো লাগে, একটু দেখে বইলো। স্যার ব্ল্যাকই ভালো। স্যার ব্ল্যাকটাই ভালো স্যার। ব্ল্যাকটা আচ্ছা, তাহলে আমরা ব্ল্যাকটা লিখি, প্রয়োজন অনুসারে আমরা আলোচনা করতে পারবো। তাহলে জি প্রথম স্যার। আমরা দেখবো হচ্ছে কেমিস্ট্রি বা রসায়নের উৎপত্তিটা কিভাবে হয়েছে, আমরা একটু দেখে চেষ্টা করি। শব্দটা প্রথম ছিল হচ্ছে তোমার কেমিয়া, এর কিছুদিন পরে শব্দটার নাম হয়েছে আলকেমি, এর কিছুদিন পরে হয়েছে রসায়ন, যাকে আমরা কেমিস্ট্রি বলছি। বর্তমানে এটার নাম হলো আধুনিক রসায়ন। এটা জানার দরকার কেন, আমি তোমাকে বলবো। স্যার এগুলো কি আমরা লিখবো স্যার? একটু লিখে রাখা উচিত, কারণ আমি তো তোমার পড়ানো স্টার্ট করেছি। কারণ কি কি প্রশ্ন হইতে পারে এখান থেকে তোমাকে একটু বলি, বলতে পারে রসায়ন বা আধুনিক রসায়নের উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে, তখন তোমাকে এখান থেকে উত্তর দিতে হবে। এখন আরেকটা মজার জিনিস তোমাকে দেখাই, আহ একটু খেয়াল করো। এই কেমিয়া আর আলকেমি, এই দুইটাকে নাম দেওয়া হয়েছে প্রাচীন রসায়ন। আমার একটা বিনীত অনুরোধ থাকবে, আমি কিন্তু 46-এর অনলাইন ক্লাস নেওয়ার সময় বলেছিলাম, যদি কেউ আমার ক্লাসগুলো খালি পড়ে আর কিছু না পড়ে, তাও 22 থেকে 24টা প্রশ্ন পাবে। তোমার আল্লাহর কাছে শুক্রিয়া যে একদম 22 থেকে 24টা প্রশ্ন প্রায় হুবহু কমন আসছে। এটা সত্য কথা। 6 থেকে 7টা প্রশ্ন কঠিন হয়েছে, আমি তো জানি 6 থেকে 7টা কঠিন হবে। তো এটা নিয়ে আমাদের আফসোস না, আমাদের আফসোস থাকবে তখন যাদের কমন আসার পরে পারবা না। তাহলে আমি আবার কথাটা মেসেজটা ক্লারিফাই করি, যে রসায়ন বা আধুনিক রসায়নের উৎপত্তি কোন শব্দ থেকে, তুমি বলবা কেমিয়া, অপশনে খুঁজে না পেলে দাগাবা আলকেমি, দুটের এটা দাগাবা। এখন প্রশ্ন হলো, আমাদের একটু তাকাইতে হবে খুব মনোযোগ দিয়ে, আমি কিন্তু এরপরে প্রশ্ন করব তোমাদের। স্যার যদি কেমিয়া এবং আলকেমি দুইটাই উল্লেখ থাকে তাহলে কি কেমিয়া দিব? প্রথমটা দাগাবো, একটু বুঝাই বলে আরো ক্লিয়ার হবা। ধরো আমরা উৎপত্তির সিরিয়াল অনুযায়ী অপশনে আমরা গত, তোমাদের মধ্যে কেউ কি আমার কম্পিউটার ক্লাস করছো কিনা, একজনও? স্যার স্যার, আমাদের মেবি না, কম্পিউটার ক্লাস হয়নি এখন। আচ্ছা, হবে। তোমাদের আমি একটা শিট দেবো, আমি তোমাদের আজকে বলে রাখতেছি। আমি ম্যাক্সিমাম ক্লাসে তোমরা অনলাইনে পড়লেও তোমাদের আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো, কোনো টপিকস না বুঝলে এটা আমি আমার একদম অফিসিয়াল নাম্বার দেবো। কোনো বিপদে পড়লে, কোনো হেল্প লাগলে খালি আমাকে ওখানে নক দিলে উইথিন 24 আওয়ার্স এর মধ্যে তুমি আমার রিপ্লাই পাবা। আমি কি বোঝাতে থ্যাংক পারলাম? ইউ স্যার। সেটা পড়া সংক্রান্ত হোক, জব সংক্রান্ত হোক, বিপদ আপদ হোক, এটা তুমি মেসেজ পাবা। তাহলে ওখানে তোমার আমি ওই কিছু জায়গা না বুঝলে আমার হ্যান্ড নোটও তোমার কাছে চলে যাবে। তাহলে একটু খেয়াল করো, এই মেসেজটাকে খেয়াল করবা। সেটা হলো, তোমার এখান থেকে প্রশ্ন কমন আহ আসার জন্য তোমাকে 3টা বিষয় সিরিয়াস থাকতে হবে। এই জিনিসটা আমরা এখন পড়বো হলো জনক, বুঝে, কিন্তু বুঝে আনসার দিতে হবে। কার জনক? এখন তোমাকে পরীক্ষাতে কেমিয়ার জনক চাইতে পারে, আলকেমের জনক চাইতে পারে, প্রাচীন রসায়নের জনক চাইতে পারে, বিষয়টা তো একই জিনিস নাকি ভিন্ন জিনিস? এই দুটোর যদি জি আর স্যার। এক নাম হয় প্রাচীন রসায়ন, তাহলে প্রাচীন রসায়ন ভাঙলে তো এই দুটো জিনিসই পাবো। তাহলে জি সেটা স্যার। জনক কে? সেটা জনক হচ্ছে, সবাই একটু লিখবা, আহ, দেখা না গেলে বলো কিন্তু, জাবির ইবনে হায়ান। দেখো তো লেখা দেখা যায়। জি স্যার। ওকে, তাহলে জি স্যার। নামটা শুনেই তোমার কি মনে হচ্ছে বলো তো ভাই, এটা আরবি আরবি মনে হয় না কি মনে হয়?
জি স্যার, আরবি আরবি। আরবি মনে হয়। তাহলে তুমি সহজে মনে রাখতে পারবা আরবীয় বিজ্ঞানী। সেকেন্ডটা একটু খেয়াল করে দেখো, নামটা একটু শুনলেই বুঝবানে, জন ডাল্টন। দেখো, এটা ইংরেজ ইংরেজ ভাব, ব্রিটিশ ব্রিটিশ ভাব আছে বানানের মধ্যে। জি স্যার। আচ্ছা, আধুনিক রসায়ন হলো অ্যান্টনি ল্যাভয়শি। আজ ক্লাসের পরে আজীবন মনে রাখবা, অ্যান্টনি কথাটা মূলত, অ্যান্টনি কথাটা হচ্ছে ফ্রান্সদের পদবী, আর ফ্রান্সদের আমরা কি বলি? ফার্সি। ফার্সি। ফরাসি বলি। আর একটা টেকনিক বানানটা তোমাকে একটু দেখাই, বলেন, ল্যাব হয় দন্তেশ। ল্যাভয়শিয়ে, ল্যাভয়শিয়ে, এটা কিন্তু দন্ত স, ল্যাভয়শিয়ে। ঠিক আছে, আমি কি আবার জি লিখে স্যার। দেবো পাশে ল্যাভয়শিয়ে? এটা লাগবে তো কাজে, এই জন্য বললাম। ঠিক আছে, জি স্যার। ওকে। এখন একটু তাকাবো, আমি একটা টেকনিক ইউজ করব এখন, আমাদের কিন্তু মাথার ভিতর সেট আপ দেবো, আজীবনের জন্য মনে রাখবো। কেমিয়া আর আলকেমি দুইটাতে দেখো আরবি আরবি নাম, তাহলে আরবীয় জনক জাবির ইবনে হায়ান। কেমিস্ট্রি ইংরেজ নাম, তাহলে অবশ্যই ইংরেজদের ব্রিটিশ বলা হয়, নামের মধ্যে একটা ব্রিটিশ ভাব আছে। জন ডাল্টন। আধুনিকরণ করেছে ফরাসিরা, তাহলে ফরাসিদের পরদি অ্যান্টনি। ক্লিয়ার কিনা আমাকে বলো? জি স্যার। জি স্যার। ওকে, এখন দেখো, তোমরা তো বললে যে ঠিক আছে বুঝছি, তাহলে পরীক্ষাতে যখন প্রশ্ন আসবে তখন কি বিপদে পড়বা, দেখো কি আসবে, যে রসায়নের বা আধুনিক রসায়নের জনক কে। ঝামেলাটা কোথায় হবে দেখো, এখন অপশনে এরকম অপশন দিল, ধরে নাও কতে দিল, আহ কতে দিল ইবনে সিনা, খতে দিল ল্যাভয়শিয়ে, ল্যাভয়শিয়ে, গতে দিল ডাল্টন, ঘতে দিল হাইআন। দেখো, ঠিক সেম প্রশ্ন এখানে দিল হায়ান, কতে দিল কপার্নিকাস, গতে দিল ডাল্টন, ঘতে দিল ইবনে সিনা। ঝামেলাটা কোথায় পড়বা দেখো, ঝামেলাটা শুরু হবে এই জায়গাটায়, এবং এটা নিয়ে অনেকে তোমাকে বিভ্রান্তিতে ফেলতে যাবে। প্রশ্ন ছিল আধুনিক রসায়ন, তাহলে তোমাকে ল্যাবরেটরি খুঁজতে হবে, আর স্যার। কোনো কারণে ল্যাবরেটরি পাও না, তাহলে ডাল্টন দেখাইতে হবে। সেটা ক্লিয়ার না হলে আমাকে প্রশ্ন করতে পারো, কারণ তুমি তো জানো যে আধুনিক সর্বাধুনিক না থাকলে আধুনিক দেখাইতে হবে, সিরিয়ালটা তো মনে রাখতে হবে। তাহলে আমি যখন আধুনিক পাইনি, তাহলে নর্মালটা পাইছি, তাহলে নর্মাল না পাইলে প্রাচীনটা ধরতে হবে, সিরিয়ালটা দেখতে হবে। ক্লিয়ার কিনা আমাকে একটু বলো? জি স্যার। জি স্যার। ওকে, এখন আমরা দেখব রসায়নের, রসায়নের আলোচ্য বিষয়। রসায়নের আলোচ্য বিষয়, রসায়নের আলোচ্য বিষয় কি? রসায়নের আলোচ্য বিষয় হচ্ছে পদার্থ নিয়ে আলোচনা করে। প্রবলেমটা কোথায় হবে জানো কিনা? প্রবলেমটা হবে এই জায়গাটা, এটা অপশনে থাকবে না, অথবা এইটাকে সহ এমন ভাবে দেবে যে ধাতু নিয়ে আলোচনা করে, অধাতু নিয়ে আলোচনা করে,
বিক্রিয়া নিয়ে আলোচনা করে, পদার্থ নিয়ে আলোচনা করে, তখন তুমি বিভ্রান্তিতে পড়ে যাবা যে ধাতু দাগাবো, অধাতু দাগাবো, বিক্রিয়া দাগাবো নাকি পদার্থ দাগাবো। একটা মনে রাখো, পদার্থের মধ্যে তো সব পড়ে গেছে, ধাতু, অধাতু, বিক্রিয়া। স্যার জি স্যার। এই জন্য যেমন আমি তোমাকে বোঝাই বলি, এখন যদি বলে যে এখন আমাদের মানুষ আছি আমরা অনেকেই, এখন যদি বলে এদের মধ্যে কমন একটা বৈশিষ্ট্য কি, তাহলে আমরা সবাই মানুষ। ছেলে বললেও ভুল হবে, মেয়ে বললেও ভুল হবে। তাহলে পদার্থের মধ্যে সবাই চলে আসবে। এখন পদার্থ হইতে গেলে কয়টা শর্ত মেনে চলতে হবে? একটা একটা বস্তু পদার্থ কি তিনটে স্যার। পদার্থ নয়, তাহলে আকার, তিনটা আয়তন, শর্ত মেনে চলতে হবে। কি থাকতে হবে? তার ভর থাকতে হবে। ভর, ভর, 2 নম্বর কি থাকতে হবে? আক- স্থান দখল করার ক্ষমতা দখল থাকতে করতে হবে। হবে। এর আকার যত বড়, স্যার। 3 নাম্বার কি থাকতে হবে বলো? বল বল প্রয়োগে প্রয়োগের ক্ষমতা, বাধা দেওয়ার ক্ষমতা থাকতে হবে। প্রয়োগের ক্ষমতা, স্যার। ক্লিয়ার? এবং পৃথিবীতে বল আছে 4 ধরনের। পৃথিবীতে কয় ধরনের বল আছে? 4 ধরনের বল। এই বল প্রয়োগ, যে কোনো ধরনের বল প্রয়োগ করলে বাধা সৃষ্টি করার ক্ষমতা থাকা লাগবে। তাহলে এখন দেখো, ভর, স্থান দখল করা, এটার মধ্যে। এখন তুমি তো বুঝবা না ভর কি। ভর মানে সহজ কথা বলি, এটা যদি তুমি মনে রাখো তাহলে আর কোনোদিন ভুল হবে না। দেখো, এইটা যদি মনে রাখো, দাড়ি পাল্লায় মাপা যায়। দাড়ি পাল্লায় কি করা যাবে? পরিমাপ করা যাবে, মাপা যাবে। পরিমাপ করা যায় বা মাপা যায়। আমি সহজ বাক্যে লিখলাম, এটা তো আর বইয়ের কথা না। বইয়ের কথা তো উপরের গুলো, এটা তো তোমার বোঝার জন্য। তাহলে দাড়ি পাল্লা দিয়ে মাপা যাবে, সেগুলো পদার্থ। এখন আসো, যদি এরকম একটা প্রশ্ন আসতো, নিচের কোনটি পদার্থ নয়, কি দাগাবো বলো? নিচের কোনটি পদার্থ নয়? ওকে, ভালো কথা। তোমার কতে দিলাম হলো মানুষ, খতে দিলাম বায়ু, গতে দিলাম মাটি, ঘতে দিলাম রাশি, রশ্মি। রশ্মি, এখন রশ্মি রশ্মি। বলতে এক্স রে, গামা রে, যে কোনোটা হতে পারে। এখন বলো, ভুলটা কোথায় করবে? দেখো মানুষ, মানুষ ভুলটা যেটা করবে, দেখো মানুষ যেটা ভুল করবে, অনেকে দাগায় দেবে। কেউ মানুষ দাগাবে, কেউ বায়ু দাগাবে। একটু খেয়াল করে দেখো, মানুষকে কি দাঁড়িপাল্লায় মাপা যায় না? যায়, স্যার। বায়ুকে দাঁড়িপাল্লায় মাপা যায় না? যায়, স্যার। তুমি একটা খালি সিলিন্ডার, খালি খালি একটা বেলুন বা খালি একটা ফুটবল মাপো, এটার মধ্যে বাতাস দেওয়ার পরে মাপো, এমনি একটু কম বেশি পাবা। ডিজিটাল মেশিনে মাটি মাপা যাবে। গ্যাস কিন্তু সিলিন্ডার। মনে রাখো, এই দেখো, রশ্মি, আলো, শব্দ, এগুলো মাপা যায় না, যায়? না, স্যার। না। এগুলোকে বলা হয়, এগুলোকে পদার্থ বলা হয় না, এগুলোকে বলা হয় শক্তি। কি বলা হয়? শক্তি, শক্তি। শক্তি। এই রশ্মি বলতে কি? সূর্যের আলো। আচ্ছা, সূর্যের আলো এক ধরনের রশ্মি। সূর্যের আলো মাপা যাবে দাঁড়িপাল্লায়? না। না, স্যার। এই তো, এই রশ্মি বলতে সূর্যের আলো মনে রাখো। তাহলে আলো, শব্দ, এগুলো কোনো না। আশা করি এইটুক নিয়ে মোটামুটি আর কোনো কথা থাকার কথা না। জি, স্যার। ক্লিয়ার, স্যার। ওকে, এখন এটা দেখা যায় ঝামেলাটা কোথায় হবে। দেখো, এখন তোমাদের প্রশ্ন আসলো, পদার্থ কত প্রকার? কি আসবে? পদার্থ কত প্রকার আসবে, পদার্থের প্রকারভেদ। এখন দেখো, ভালো করে দেখবা, পদার্থ কয় প্রকার? 3 প্রকার। একটা হলো মৌলিক, যৌগিক, মিশ্র। সব উত্তর এনে টেকনিক করে পড়ে রাখতে হবে। দেখো, মৌলিক কারা? যারা একা থাকবে। মৌলিক কারা? যারা একা থাকে। এখন একা বলতে বুঝবো কেমনে? বুঝবা, বড় অক্ষর একটি থাকবে, বড় অক্ষর একটি। এখন যে ছেলে বড় অক্ষর চিনতে পারে এবিসিডি, সে কিন্তু মৌলিক চিনে গেল। তাহলে যৌগিক কারা? যৌগিক হলো একের অধিক। একাধিক মৌলিক থাকবে, রাইট? একাধিক মৌলিক থাকবে, ভালো। তাহলে মিশ্র কারা? যারা মিশে থাকবে। বুঝো কিন্তু, এখন তোমার পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন হবে,
আসো আমরা প্রমাণ দিই, দেখি তুমি বোঝো কিনা। আসো প্রমাণ দিলে বুঝবা। এখন আমি লিখলাম ইউ ইউ ও। এখন এটা দিয়ে পরীক্ষাতে প্রশ্ন আসলে এটা মৌলিক, যৌগিক না মিশ্র হবে? মৌলিক। আচ্ছা, মৌলিক। এখন আমরা এটার নাম হলো আনানক্টিয়াম। নামটা নিয়ে জরুরি না, নাম আমার এখন জরুরি না, জরুরি হচ্ছে এরা মৌলিক কিনা। এখন বলো এখানে বড় হাতের অক্ষর কয়টা আছে? একটি। বড় হাতের অক্ষর একটা আছে, তাহলে এক আছে, মৌলিক হবে অ্যান্সার। ক্লিয়ার? ভালো করে বলছি। স্যার আচ্ছা, বায়ু, বায়ু লিখলাম। মিশ্র। আচ্ছা, বায়ুর কি কোনো সংকেত লেখা যায় বা প্রতীক লেখা যায়? না স্যার মিশ্র, স্যার এটার অনেকগুলো উপাদান না, আছে। মানে ওইটাই বলতে চাচ্ছি। তাহলে বায়ুর কোনো সংকেত লেখা যায় না, এরকম করে অক্ষর দিয়ে প্রকাশ করা যায় না। ভালো করে বুঝবা, যারে কোনো অক্ষর দিয়ে প্রকাশ করা যাবে না সেটা বুঝি আর না বুঝি সেটার নাম হবে মিশ্র। জি স্যার। এর সহজ ব্যাখ্যা নাই, বায়ুর কোনো অক্ষর দিয়ে প্রকাশ করা যাবে না, সে বড় অক্ষর। আরো যদি বলি একাধিক মৌলিক না বলে যদি বলি একাধিক বড় অক্ষর, তাও হবে। আর এখানে কি হবে না, কোনো অক্ষরই লেখা যাবে না, অক্ষর লেখা সংকেত দ্বারা এই করা যাবে যায় না। না। তুমি প্রমাণ দিতে পারবে না, পৃথিবীর সব টিচারকে এনেও বায়ুর সংকেত দিতে পারবে না, কারণ বায়ু হলো অনেকগুলো উপাদান মিলে থাকে বা মিশে থাকে। তাহলে এটা মিশে থাকে, তাহলে এটা মিশ্র হবে। এখন দেখো আমি লিখলাম CO2। আমি কিন্তু টিএলএম এ বুঝাচ্ছি, কারণ তোমার পরীক্ষাতে প্রশ্ন তার আমি দাগালি বলবে না, তুমি বেসিকটা বুঝলে অ্যান্সার দিতে পারবা। তাহলে এখন দেখো CO2 কার্বন ডাইঅক্সাইড। এখন কার্বন ডাইঅক্সাইড তোমার জানাটা জরুরি না, মানে বড় হাতের অক্ষর আছে একটা একটা দুইটা, যৌগিক তাহলে এটা স্যার। কি হবে? যৌগিক। যৌগিক হবে। এখন তুমি তাহলে বলো H2O, এটাও যৌগিক স্যার, দুইটা বড়। তাহলে অবশ্যই দুইটা বড় হাতের অক্ষর যৌগিক। আমি তো আরো ভেঙে বলি তাহলে তিনটা বলতে পারতাম, দুইটা অক্সিজেন একটা কার্বন, তাই না? জি আরো বড় করে বলতে পারতাম। কিন্তু এখানে তো এই অক্ষরগুলো বিবেচনায় রাখবো না, মূল এই সংখ্যাগুলো মানে 2, 3, 4 এগুলো বিবেচনা করবা না। তোমার বিবেচনার কাজ হচ্ছে তুমি অক্ষর খালি দেখবা। আর একটু সহজ করে বলি, দেখো এখন যদি আমি লিখতি, দেখো তো ভাই পারো না এটা, আমি লিখলাম স্বর্ণের গহনা, কি হবে? মৌলিক, যৌগিক না মিশ্র হবে? ভালো মৌলিক করে হবে। বোঝো, শুধু যদি স্বর্ণ লিখতাম, শুধু স্বর্ণ হচ্ছে AU, কিন্তু AU2 স্বর্ণের গহনার কোনো সংকেত নেই, এটা তাহলে তাহলে মিশ্র হবে স্বর্ণ না। কিন্তু মৌলিক। কেন মৌলিক? কারণ একটা বড় হাতের অক্ষর। কিন্তু স্বর্ণের গহনা বললে কিন্তু মিশ্র। হ্যাঁ। ঠিক আছে? হুম। যেমন আরেকটু বলি, আরেকটু বললে বুঝবা, যেমন পিতল। পিতল, পিতল মানে কি কি থাকে জানো কিনা? পিতল কিন্তু একটা মিশ্র পদার্থ, সংকর ধাতু। তাহলে যে কোনো সংকর ধাতুগুলো কিন্তু, যে কোনো সংকর ধাতুরা কিন্তু সর্বদা মিশ্র হবে। কিরকম? পিতল কি? কার সাথে আমার তামার আমরা দস্তা জিঙ্ক বা দস্তা যেটা, এর কিন্তু পিতলের কিন্তু কোনো সংকেত নেই, জানো কিনা? পিতলের সংকেত লেখা যাবে না। যেমন আমি যদি এখন তোমাকে বলতাম পিতলের আর এক নাম কি, পিতলের আর একটা নাম আছে যেন, কি যেন, আর একটা হচ্ছে ব্রোঞ্জ। ব্রোঞ্জের আর এক নাম হলো পিঠা। ও, পিতলের আর এক নাম হলো ব্রাশ। পিতলের আর এক নাম কি? ব্রাশ। মনে থাকবে, পিতল যে কথা, ব্রাশ সে কথা, আর ব্রোঞ্জ যে কথা, কাঁসা সে কথা। এখন বলো কাঁসা কি? কাঁসার কিন্তু কোনো সংকেত নেই। আচ্ছা, কাঁসা ইয়ে হবে এটা জন্য পিতল আর অ্যালুমিনিয়াম। তামার টিন। তাহলে এই দুইজনই কিন্তু মিশ্র পদার্থ। এখন এটা মনে রাখার টেকনিক শিখাই দিই, তাহলে তুমি আর বুঝবা, ভুলবা না কোনোদিন। মনে রাখবা পিতাজি, আর এটা মনে রাখবা বোতামটি, মনে রাখবে, বা হ্যাঁ বোতামটি মনে রাখলে হবে, বা কাতানটি মনে রাখলে হবে, এই দুটো দিয়ে মনে রাখতে পারো। দেখো কিভাবে টেকনিকটা দেখো। পিতে কি?
পিতল। পিতল। পিতল, তাতে কি? তামা, তামা। তামা। জিতে কি? জিঙ্ক, জিঙ্ক। আসো, সেটা দিয়েছেন। বোতে ব্রোঞ্জ। ব্রোঞ্জ, তামা তামা। তামা, টিতে টিন। টিন। ক্লিয়ার কিনা? জি স্যার। ওকে, তাহলে আমরা আজকে কথা ক্লিয়ার আজীবনের জন্য। একটা বড় হাতের অক্ষর হলে মৌলিক, মৌলিক, একাধিক বড় হাতের অক্ষর হলে যৌগিক, যৌগিক, আর পৃথিবীতে যতগুলো সংকর ধাতু আছে মিশে মিশে মিশ্র, থাকে, পাশাপাশি থাকে, যেমন শরবত, মিশ্রণ ইত্যাদি সব হলো মিশ্র। যেমন বায়ু, কয়েকটা লিখে রাখতে পারো, আমি তো বললামই। বায়ু, স্বর্ণের গহনা, পিতল, কাঁসা, এই কটার মধ্যে তো পরীক্ষাতে কমন এসে যাবে। এর মধ্যে তোমার আর তো মনে রাখ পড়ার এর দরকার নেই। তুমি বলতে পারো স্যার আর পড়বো, আর দরকারই নেই। তাহলে আমরা একটু মনে রাখো, খালি এইটুকু এইভাবে মনে রাখো, মৌলিক আছে হলো 118টি। পৃথিবীতে মৌলিক আছে কয়টা? 118। 118টি। 118টির মধ্যে মনে রাখো প্রকৃতিতে পাওয়া যায় 98টি, আর কৃত্রিম ভাবে মানুষ বানাইছে হলো 20টি। যোগ করলে 118টি। ওকে, আচ্ছা, তাহলে যৌগিক কতগুলো হবে? যৌগিক হচ্ছে অসংখ্য। এগুলাতে বানানো যাবে না। অসংখ্য, অসংখ্য। আর হলো মিশ্র। মিশ্র হলো যেগুলো আমরা বললাম যে মিশে মিশে থাকে। কয়েকটা উদাহরণ যদি বলি, সবচেয়ে শ্রেষ্ঠ উদাহরণ হচ্ছে বায়ু। তারপরে আমরা বলতে পারি সংকর ধাতু। সংকর ধাতুর উদাহরণ আগে দেওয়া আছে। যে কোনো মিশ্রণ, যেমন শরবত টরবত যেগুলো আছে, একটা উদাহরণ বললাম। আর সংকর ধাতুর উদাহরণ আমরা বললাম পিতল, তারপরে কাঁসা। ওকে, এইটুকু মনে রাখো, দ্যাটস এনাফ। মনে থাকবে? জি স্যার। স্যার, বলো। তাহলে বলো, পৃথিবীতে কোন পদার্থ সবচেয়ে বেশি পাওয়া যায়? বলো, এটা পরীক্ষা। যৌগিক, চোখটা বন্ধ করে যৌগিক। স্যার যৌগিক স্যার, অসংখ্য। কেন অসংখ্য? যার কোনো সংখ্যা বলে পৃথিবীতে শেষ করা যাবে না। তাহলে আমাদের মৌলিক যৌগিক মিশ্রণী আর কোনো কথা আছে কিনা? না স্যার। না। এখন যে জায়গা আমরা সমস্যা হবে সেটা হচ্ছে পদার্থের অবস্থা। এইটা হলো, এই তিনটি হলো স্থায়ী, নাহলে ভুল করবা কিন্তু। স্থায়ী অবস্থা কিন্তু তিনটি, অস্থায়ী অবস্থা আছে আরো দুইটা, মোট হলো 5টা। তিনটা কি কি আর অস্থায়ী কোন কি কি আমি একটু বলবো। দেখো, এই তিনটা কি কি? কঠিন, তরল, বায়বীয়। কঠিন, তরল, তরল, বায়বীয়। বায়বীয় বা গ্যাসীয়। এটুকু তোমরা জানো। ওকে, তাহলে কঠিন, তরল, বায়বীয়। তাহলে অস্থায়ী আরো দুইটা আছে, কোন সময় বই পড়তে গেলে পাবা, তখন তোমার যাতে মন না খারাপ হয়। একটা হচ্ছে জেল, আরো তিনটা, সরি, জেল, ইমালসন, প্লাজমা। হুম। এই তিনটা হচ্ছে অস্থায়ী। জেল কোনটা? দেখো, জেল হলো এই দুটোর মাঝামাঝি অবস্থা, বুঝতেছো? তরল ইমালসন হলো তরলের থেকে বেশি ঘন হলে, ভালো করে বুঝবা, তরলের থেকে বেশি ঘন হলে জেল, তরলের থেকে একটু বেশি পাতলা হলে ইমালসন, আর গ্যাসীয়র পরবর্তী অবস্থা হচ্ছে প্লাজমা। এগুলো হলো মাঝামাঝি অবস্থা। যেমন আমি একটু বোঝাই বলি, আচ্ছা, জেল রেখে তরল বলবা না কঠিন বলবা? কিছুই তরল বলবো, কঠিনের মাঝামাঝি। তরল, মাঝামাঝি একটা কঠিন। অবস্থা। কারণ তরল বলতে তো আমরা পানি বুঝবো, আর কঠিন বলতে তো আমরা নারকেল বুঝবো। কথার কথা, নারকেলের রসটা হচ্ছে তরল, আর ডিরেক্টলি নারকেলটা হচ্ছে কঠিন। এমন যদি হইতো যে ওই যে নারকেল একটা স্বরের মতো হয়, দেখছো কিনা একটু, ডাবে, 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 যেটা হয়, ডাবে থাকে। এটা একটা জেল টাইপের হবে। এটা হলো একটা অস্থিতিশীল অবস্থা, ওটা কিন্তু স্থায়ী অবস্থা না। জি স্যার, পরিবর্তন হয়ে শক্ত হয়ে যায় এক সময়। তাহলে আমি এটা দিলাম যাতে কোনো সময় পড়তে গেলে টেনশনে না পড়। তাহলে স্থায়ী গুলো পড়তে গেলে আমাদের যে প্রবলেমটা হবে সেটা হলো, এখানে তাপ প্রয়োগ যদি আমি করি তাহলে কি রকম পরিবর্তন হয়, এটা নিয়ে আমাদের বিস্তারিত জানা উচিত। আমি কি দেব? তাপ দেব। তাহলে সবার আগে কোনটা বেশি প্রসারিত হবে? প্রসারণ কোনটায় ঘটবে? প্রসারণ যে বায়বীয়। কথা,
আয়তন বৃদ্ধি সে কথা, প্রসারণ বা আয়তন বৃদ্ধি। তাহলে সবার বেশি ঘটবে বায়বীয়, সেকেন্ড তরল, সবশেষে কঠিন। ওকে, জি স্যার। এখন তোমরা তো এটা বুঝলে ভালো কথা, কিন্তু যদি আমরা এই জায়গা পদার্থর জায়গা পানি দিই তাহলে তো ঝামেলায় পড়ে যাব। বোঝো না এই কথাটা? দেখো, সেম প্রশ্নটা ঘুরাইয়ে যদি পানির অবস্থা দিত তাহলে কিন্তু একটু ঝামেলায় পড়ে যাবো। কেন? একটু এখানে কয়েকটা বিষয় জানার আছে। একটা হলো বরফ, পানি, বাষ্প। বাষ্প। আচ্ছা, এখন ঠান্ডা মাথাকে ভাবো, কেন এটাতে তোমার উল্টাপাল্টা হবে? এইটারে নরমালি আমরা কি কঠিন বলতে পারি কিনা? জি স্যার। জি কঠিন। স্যার। এটা জি তরল, স্যার। এটা বায়বীয়। বায়বীয়। তাহলে সমস্যাটা কোথায় হবে এইটা আগে জানার চেষ্টা করো। বলতেছে এইটা থেকে এইটা হইতে গেলে তোমার 0 ডিগ্রি সেলসিয়াস দিতে হবে, আর এইটা থেকে এটা দিতে গেলে তোমাকে 100 ডিগ্রি সেলসিয়াস দিতে হবে। এইটাকে আমরা বলি হলো গলনাঙ্ক, জি স্যার। আর এইটাকে আমরা বলি হলো স্ফুটনাঙ্ক। তুমি কি জানো কিনা আমি জানি না, একটা বরফ 0 থেকে নামালে বরফে পরিণত হইতে থাকবে, কিন্তু এই পৃথিবীতে -273, মনে থাকবে কথাটা, মানে এই পৃথিবীতে তুমি -273 ডিগ্রি সেলসিয়াস, এইটা হলো সর্বনিম্ন তাপমাত্রা। জানো কিনা এটা কি তাপমাত্রা? সর্বনিম্ন। সর্বনিম্ন। অর্থাৎ একটি বরফকে সর্বনিম্ন টেম্পারেচার আনা যাবে এটাতে, কিন্তু এইটার কোনো সাইন্টিফিক নাম নাই, মূলত নাম হলো 0 ডিগ্রি কেলভিন। 0 ডিগ্রি কি বলো? কেলভিন। কেলভিন। এখন এটা হলো সর্বনিম্ন তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা। যদি কেউ প্রশ্ন করে পৃথিবীর সর্বনিম্ন তাপমাত্রা কত, তুমি কি বলবা? -273 না, ডিগ্রি। 0 ডিগ্রি কেলভিন। 0 ডিগ্রি কেলভিন। কেন? এমন প্রশ্ন করতে পারো, স্যার আমি 273 কে রাইট করব না কেলভিনকে রাইট করব? তাহলে অবশ্যই তোমাকে কেলভিনকে রাইট করতে হবে, কারণ এসআই একক হচ্ছে কেলভিন। আচ্ছা। আমরা যদিও বলি যে ভাই আজকে টেম্পারেচার আজকে 39 ডিগ্রি সেলসিয়াস, এটা তুমি বলার জন্যই বলো, কিন্তু পৃথিবীতে স্ট্যান্ডার্ড একক ধরবে কিন্তু ওরা কেলভিন। এখন আসো অন্য জায়গা যায়। এখন তোমাকে বলতে পারে যে স্যার এই গলনাঙ্ক আর স্ফুটনাঙ্কটা আমরা করবোটা কি? এটা হলো পদার্থের বিশুদ্ধতা যাচাই করা হবে। এটা বুঝছো কিনা? কেউ একজন বলো তো সত্যি করে বুঝছো কিনা? এটা না বুঝিয়ে পড়ে অনেকে। না তার স্যার। মানে হলো কি বলছে, তুমি 1 গ্লাস পানির মধ্যে কয়েকটা বালির টুকরা দিয়ে দাও, আর একটা গ্লাসের পানিতে পুরো ফ্রেশ রাখো, এইটাকে তুমি ফ্রিজে রেখে দাও। তাহলে বালি দিছো সেটাও বরফ হবে, যেটা বালি দাও না সেটাও বরফ হবে। পরে ওইটাকে খোলা পরিবেশে রেখে দাও, দেখবা যে তাড়াতাড়ি নিয়ম অনুযায়ী গলবে হলো যেটা বিশুদ্ধ ছিল, আর যেটা বালু সেটা গলবে না, জায়গায় জায়গায় আটকে যাবে। তখন তুমি বুঝবা যে ওই জায়গা ভেজাল ছিল। আর একটু সহজ বুদ্ধি বলি, ধরো তুমি 1 গ্লাস পানি ফুটানো শুরু করছো, পুরোটা বাষ্প হয়ে উড়ে গেছে, তোমার ওই হাঁড়িতে কিছু রয়ে যায়নি, তাহলে এটা বিশুদ্ধ ছিল। আর যদি উড়ে চলে যাওয়ার পরে কিছু থেকে যায় তাহলে অবিশুদ্ধ ছিল। ক্লিয়ার কিনা? জি স্যার। ওকে, এটা তুমি বাছাই করে নিবা, এটা পারবা। তুমি এমনকি লবণ পানি গুলায়ও তুমি টেম্পারেচার দিলে বাষ্প হয়ে কিছু লবণ হাঁড়িতে পড়ে থাকবে। থাকবে স্যার। এটা সিম্পল কথা, এটা নিয়ে আর কথা নাই। আমি যেটুকু বোর্ডে বুঝাইছি এইটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার। একটা প্রশ্ন আমি এখন তোমাদের করব, দেখি পারবে। স্যার, একটা প্রশ্ন করব, দেখি কে কে পারে। বরফ কিন্তু কঠিন পদার্থ, বরফকে পানিতে পরিণত করলে আয়তনের কিরূপ পরিবর্তন ঘটবে? আয়তন বৃদ্ধি পাবে। এখন তুমি তো আগে শিখে আইছো যে আয়তন সবসময় আগে বায়বীয়, তুমি শিখছিলে, মনে আছে কিনা? তারপরে জি তুমি স্যার। শিখছো তরল, তারপরে কঠিন, এটা শিখছিলে। কিন্তু মনে রাখতে হবে এটা ব্যতিক্রম, এই জন্য পরীক্ষাতে আসে। পানি আর বরফের আয়তন সমান হবে? এখন বেশি হবে, অপশনে স্যার। কি থাকবে দেখো না, অপশনে কি থাকবে, এটা থাকবে সমান,
একটা হুম। থাকবে বেশি, একটা থাকবে হুম। কম। ঝামেলাটা কোথায় পড়বো? কিন্তু তুমি এটা সায়েন্স পড়তে যাবা না, এটা সায়েন্স পড়তে গেলে ভুল করবা। সায়েন্স না পড়ে তুমি একটা কাজ করো। কি কাজটা করবা আগে শুনে নাও। তুমি বলুন আমাদের। ভালো করে বুঝবে, এটা কিন্তু সায়েন্সের স্টাইলে না পড়ে বাস্তব জীবনে ফিরে যাও। আমরা এখন এই গিলাসে মার্ক করে দিলাম মার্কার দিয়ে, বুঝো কিন্তু 1 2 3 4 5। আমি এখন এই 4 পর্যন্ত পানি নিলাম, এটা কিন্তু পানি পানি। বরফ গুলো সাইডে থাকবে। এইটাকে আমি ফ্রিজে রেখে বরফ করব। আগে তুমি সায়েন্স বুঝবা, পরে আগে বাস্তব উদাহরণটা শিখবা। এখন যখন বরফ হয়ে যাবে, পুরো বরফটা 5 পর্যন্ত হবে, জানো কিনা? জি স্যার, বরফে 5 বাতাস থাকে। পর্যন্ত হবে। এখন তুমি বলবা স্যার এখানে কিন্তু পানি ছিল, এখানে বরফ হয়েছে। তাহলে বরফ আর পানির মধ্যে কি পরিবর্তন হলো? বরফের আয়তন বেড়ে গেল, আয়তন বেড়ে যায়। এই জন্যই ফ্রিজের মধ্যে কোনো কিছু রাখলে, তুমি যদি বোতল ভরে রাখো, দেখো তোমার একটা আমার একটা দিন একটা প্রশ্ন করতেছে একজন, যে স্যার এই যে আমাদের কোক কিনি বা বিভিন্ন কাঁচের বোতলে বিভিন্ন কিছু কিনি, তাই এটা পুরো ভরে দেয় না কেন? এটা যদি ভরে দেওয়ার কোনো কারণে তুমি যদি এটা ফ্রিজে রাখো, তাহলে ফ্রিজ ব্লাস্ট হয়ে উড়ে চলে যাবে। স্যার বিশেষ করে অনেক সময় ক্যান ক্যান। স্যার যে দুধের বোতল রাখলে স্যার ভইরা যদি রাখে তাহলে ব্যাক সাইডে স্যার একদম শক্ত হয়ে বের হয়ে আসে স্যার শক্ত বোতলটা। হয়ে যদি ভাগ্য ভালো যে ফেটে না যায়, যদি ফেটে যায় তাহলে কিন্তু ওই দরজা টরজা উড়ে চলে যাবে, যদি টিনের জি, স্যার। কোট। এখন তাহলে কি হলো? এখানে আয়তন কম হলো, এখন প্রশ্নটা অন্য জায়গা, অনেকগুলো প্রশ্নের সমাধান হয়ে যাবে। এখন দেখো আয়তন কম হলো কেন আর আয়তন বাড়লো কেন, এটা হলো প্রশ্ন। এখন বিষয়টা বোঝো। মূল কথা হচ্ছে পানির ঘনত্ব বেশি। হুম। ঘনত্ব বেশি বলতে কি বোঝাইছে? পানির মধ্যে ফাঁকা জায়গা নেই, যার ঘনত্ব বেশি তার কি থাকে না? থাকা ফাঁকা যাবে। জায়গা থাকে না, ফাঁকা জায়গা নেই। ভালো করে বুঝবা। এখন তাহলে বরফ এসে কি হয়েছে? বরফের ঘনত্ব কমে গেছে। ঘনত্ব কম মানে ফাঁকা জায়গা তৈরি হয়েছে। এইগুলো দেখো ফাঁকা ফাঁকা জায়গা তৈরি হয়েছে। তুমি একটা কাজ করবা, শুনে নাও। তোমাদের আমি এখানে একটু দুটো জিনিস দেখাই, তাকাও। আমার কাছে দুটো আছে, এটা তাকাও। এটা হলো, দেখতে পাচ্ছ এটা সাদা পানি, দেখতে জি পাও? স্যার। আচ্ছা, এটার মধ্যে দেখো তো কোনো ফাঁকা আছে নাই? না। আচ্ছা, এটার মধ্যে হাতে বরফ আছে, দেখো। বরফ দেখতেছো কিনা আমি জানি না, দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ। এইটা যে বরফের মধ্যে পুরো ফাঁকা ফাঁকা জায়গা, দেখো এই যে এই যে এই যে তাকাও কত ফাঁকা ফাঁকা জায়গা। যখন এইটা যে বরফের কারণে কিন্তু এটা ফাঁকা রয়ে গেছে, কারণ বরফ মানে হলো ফাঁকা জায়গা সৃষ্টি হবে। তা ফাঁকা জায়গা সৃষ্টি হলে তো তোমার নরমালি বলো, যেখানে ফাঁকা ফাঁকা আছে সেখানে ঘনত্ব কম। ফাঁকা মানে আয়তন ঘনত্ব বেশি। কম, ঘনত্ব কম মানে আয়তন বেড়ে গেছে। ক্লিয়ার কিনা? জি স্যার। কিন্তু এখন এমনি তোমাকে স্যার একটা হ্যাঁ বলো। স্যার ঘনত্ব যে স্যার একটা সংজ্ঞা আছে স্যার, যেভাবে যে ঘনত্ব হলে এর আয়তনটা বৃদ্ধি পাবে, এটি হবে, কিন্তু এর সাথে পুরো উল্টা স্যার। না, তোমার তোমার ওইটার ব্যাখ্যা এটার ব্যাখ্যা একটু ভিন্ন। আর একটু বোঝাই বলি, আর একটু সহজ করে বললে বুঝবা। ধরো ঘনত্ব আর একটু সহজ করে বোঝায়, তাহলে বুঝতে সুবিধা হবে। তুমি এদিকে তাকাও, নর্মাল একটা উদাহরণ দিই। তুমি হাঁড়িতে 2 লিটার দুধ নেছো, দুধ। এখন এইটারে তুমি জাল দিয়ে আগুন দিয়ে জ্বালায়ে, হাঁড়ির সাইজ ঠিকই আছে, কথা বুঝো কিন্তু তারপরে উত্তর দিও, তাহলে ঘনত্বর ভালো বুঝবা না। মানে এটা তোমার মাও বুঝবে, তোমার লাগবে না, এমনি বুঝে। এটা 1 লিটারে করে নিয়ে আসলাম, বুঝো কিন্তু। এটা আমি 1 লিটারে নিয়ে আইছি, তার মানে আগে ছিল এই পর্যন্ত, এখন নিয়েছি এতটুকু। বলো কোন দুধটা বেশি ঘন, 2 লিটারের 1 1 লিটার? লিটার। 1 লিটারের স্যার। ঘনত্ব কম। যখনই ঘনত্ব কমে যায়, ঘনত্ব কমে যাওয়া মানে কি? এর মধ্যে আরো পরস্পরের দৃঢ়তা বেড়ে গেছে, কাছাকাছি চলে আসছে, বেশি ঘন হয়ে গেছে, অ্যাজ লাইক অ্যাজ ঘন হয়ে গেছে। এখন আমরা যদি এটা খেয়াল করি, দেখাও একটা জিনিস দেখায়, কোন পানিতে সাঁতার কাটা সহজ, এরকম প্রশ্ন আসে। দেখো সাগরে। কোন সাগরে। পানিতে লবণাক্ত পানি। কাটা সহজ, কেন এরকম বললো? ধরো সাঁতার কাটা সহজ। এখন আমি দেখো এটা পুকুরের পানি, পুকুর, এটা নদীর পানি, এটা সমুদ্রের পানি। এখন তুমি বলবা তাহলে তো ঘনত্বের সংজ্ঞা সবসময় মিলানো যাবে না, বাস্তব উদাহরণ দিতে হবে। এই পুকুরের পানিতে কোনো লবণ টবণ নেই, নদীর পানিতে লবণ টবণ নেই, এটার মধ্যে লবণ টবণ আছে, রাইট কিনা?
তাহলে সমুদ্রের পানিতে কি থাকে? লবণ থাকে। আচ্ছা, অতিরিক্ত লবণ দিচ্ছি, তাহলে তুমি আজকে একটা কাজ করো, ক্লাসের পরে 1 গ্লাস পানিতে এমনি পানি রাখবা, আরেকটা মধ্যে 1 মুঠ চিনি দিবা। কোন পানিটা ঘন হয় তুমি আমারে বলো। চিনির পানিতে পানি আর সিম্পল লুজ কথা। হবে, তাহলে যেখানে আমি লবণ দিছি তার মানে এই পানির কি বেড়ে গেছে? ঘনত্ব ঘনত্ব বেড়ে গেছে। ঘনত্ব বেশি হলে কি হবে? তাহলে আমরা ডুববো না। এই হুম যদি সাধারণ ঠিক আছে। পানি, আর একটা পানির মধ্যে চিনি গুলাই দিছি, এখন কোন একটা জিনিস যদি উপর থেকে ছেড়ে দিই, কোনটাই তাড়াতাড়ি নিচে চলে যাবে? যেটা পাতলা, যেটা ঘন সেটা যাইতে যাবে না, মাঝখানে আটকে যাবে। তখন আমরা যেটা ঘনত্ব বেশি থাকবে সেখানে সাঁতার কাটা সহজ হবে, কারণ তুমি ডুববা না। বুঝতেছো কিনা বলো কিন্তু। জি স্যার, তার মানে কিন্তু এখন পানির তো তুমি ডুবে উদাহরণটা যাবে। কিন্তু উল্টা স্যার, পানির উদাহরণটা উল্টা স্যার। না না না, আমি ওইটা বলি নাই। উল্টা উল্টা হচ্ছে কি তাই? কম্পেয়ার করতেছো কার সাথে কার? আমি জি তো স্যার, এখন সবগুলো পানি নিছি। ঘনত্বের সাথে। এই ভুল করতে, তুমি ঘনত্বের কথা বলাতে এখানে আইছি। মানে আমি বলছি জি স্যার, তিনটাই তো পানি নিছি। নদীর পানিও পানি, পুকুরের পানি পানি, সাগরের পানিও পানি। এর পানি মধ্যে লবণ থাকার উপাদানের কারণে ঘনত্ব বাড়ছে। কিন্তু যখন আমি বরফ আর পানি বলতেছি, তখন ঘনত্বটা ডিপেন্ড করতেছে ফাঁকা জায়গার কারণে। জি স্যার, তখন ভিন্ন বিষয়। এখন আমরা আর একটা জিনিস একটু বলি, একটু তাকাবা মনোযোগ দিয়ে। একটা পানিতে, এখন আবার অন্য বিষয় বোঝাবে। এখন একটা পানিতে কোনো কিছু এই পর্যন্ত আছে। আমি কিন্তু তোমার জানাটাকে বলতেছি না ঠিক না, আমি বলছি ক্ষেত্র বিশেষে ভিন্ন ভিন্ন চিন্তা করে অ্যান্সার দাগাইতে হয়। এখন জি স্যার, একটা বল, ভালো করে বুঝো, একটা ফুটবল পানিতে ভেসে আছে। একটা ফুটবল পানিতে ভেসে আছে, বুঝো কিন্তু কথাটা। একটা ফুটবল পানিতে ভেসে রাখলাম, ভাসা রাখলাম। সেম ফুটবলটা যদি আমি এখানে ছিদ্র করে এর মধ্যে ইট টিট ভরে দিই, সেম ডাই ডুবে যাবে কিনা বলো তো ভাই? জি স্যার, আচ্ছা, তাহলে একটা বল ভেসে থাকলে একটা ডুবে গেল, এইটার সংজ্ঞা কি? কে ভাসবে কি ডুববে, এটার কারণটা কি? ভালো করে শুনবা। এটা হলো পানি, এটা হলো পানি। যার ঘনত্ব, যে বস্তুটার ঘনত্ব পানির কম হবে, ভালো করে বুঝবা, হুম, পানির কম ঘনত্বের, বুঝতেছো কিনা, পানির ঘনত্বের কম হবে সেটাই ভাসবে। আর যেটা পানির ঘনত্বের বেশি হবে, পানির ঘনত্বের বেশি হবে সেটা ডুববে। একটু ক্লিয়ার কিনা আগে বলো। জি জি স্যার। স্যার, সিম্পল কথাবার্তা, এইগুলো তোমার নর্মাল সেন্সে চিন্তা করো। দেখো, একটা নৌকা আমি যখন পানিতে ভাসায় দিচ্ছি, ভেসে থাকবে। আচ্ছা, ওই পুরো নৌকাটা তুমি লোহা দিয়ে ভরে দাও তো কেমনে ভেসে থাকে? টপ করে ডুবে যাবে, ঘনত্ব রাইট? বেশি থাকবে। জি স্যার, হ্যাঁ। তা আর্কিমিডিস কি বলছে? আর্কিমিডিসের সূত্রই তো এটা, যে পানির ঘনত্বের, ভালো করে বুঝবা, পানির উপর কোনো কিছু দিলে যতটুকু ডুবে থাকবে, ওই ডুবা অংশ আর পানির অপসারিত অংশের পরিমাণ সমান। এটি তো আর্কিমিডিসের সূত্র। হুম, বোঝো নাই কথাটা? মানে বলতে জি স্যার। চাইছে, এই জায়গাটা বল ধরে এত পর্যন্ত আইছে, এই যেটুক ডুবলো, জি স্যার, বলছে ডুবলো, এইটুক যদি আমি ছুরি দিয়ে কেটে ফেলি, তাহলে এইটুকের যে ওয়েট হবে আর ওই জায়গাটা যতটুকু পানি ছিল তার পরিমাণটা সমান হবে। সমান। জি স্যার, মজার কথা না? ধরো একটা জি স্যার, নৌকা আমি পানিতে ডুবাই দিলাম, তাহলে নৌকার যেটুকু ডুবে যাবে এটা যদি আমি ছুরি দিয়ে টান দিয়ে কেটে দিই, আর ঠিক ওই জায়গা কতটুকু পানি ছিল ওই দুই জায়গা দাঁড়িয়ে পাল্লা দিই, দুইজন সমান সমান হবে। তার মানে যেটুক নিমজ্জিত থাকে সেটুক পানির ঘনত্বের সমান হবে, যেটুকু ভেসে থাকা সেটুকু কম, যেটুক ডুবে যাবে সেতটুকু বেশি। বেশি। এইটুক ক্লিয়ার কিনা? জি স্যার, জি স্যার। ওকে। স্যার এই জন্যই কি আমরা দেখি যে পানির মধ্যে যখন আমরা বরফের কুচিগুলো দিই বা বরফ কিছু ঢালি অংশ তখন কিছু অংশ বরফগুলো, ডুবে যাবে জি হ্যাঁ, স্যার। আর ভেসে থাকে বাকিটা। আর ম্যাক্সিমাম ভেসে থাকবে। এই সূত্রটা আমরা এই সূত্রটা পড়লাম কার মতে? আর্কিমিডিস। আর্কিমিডিসের সূত্রে। এই সূত্রের নাম কি? এই যে আর্কিমিডিসের সূত্র, পানিতে ঘনত্বের সূত্র। নিমজ্জিত, পানিতে পানিতে নিমজ্জিত অংশ অথবা ভাসবে না ডুববে, এটি কোন সূত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ? দাগা আসবে আর্কিমিডিসের সূত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ। স্যার ওই যে ডুবে যাওয়ার অংশটুকু আরেকবার বলে দিলে ভালো হয় স্যার। আর একবার বলি, তাকাও, তুমি নর্মাল সেন্সে চিন্তা করো। তোমরা একটা বরফ খন্ড নিয়ে, ধরো এটা একটা বাটি, তুমি এই পর্যন্ত রাখছো, ভালো করে বুঝো, যে কোনো একটা বস্তু। তা আমি এই ডাস্টারটাই এখানে দিছি, দেওয়ার পরে বা যে কোনো একটা বস্তু দিছি, তুমি দেখলে চিন্তা করলে বস্তুটার, আমি জাস্ট 4 কোণাকার বক্স আঁকি তাহলে বুঝতে সুবিধা হবে।
এতটুকু ডুবলো আর একটু বেড়ে থাকবে, এরকম কোনোদিন হয়েছে কিনা বলো? জি স্যার। হয়েছে, প্রায় ভালো দেখছি কথা। এরকম হয়। ঠিক ওই ঘনটুকু কেটে নিলাম আলাদা করে ছুরি দিয়ে মাপ দিয়ে, আর ওই ঘন জায়গা যেটুকু পানি ছিল সেই পানিটুকু আলাদা কিছুতে নিলাম, এরা পরস্পর সমান হবে ওয়েটে। জি স্যার। জি স্যার। এখন তাহলে আমাদের এইটুক নিয়ে আমরা আর কোনো ঝামেলায় থাকবো না, আমরা এটা পারবো ইনশাল্লাহ। এখন জি আমরা স্যার। দেখবো হলো আহ, আহ, অ্যাটমের শব্দটা হচ্ছে, স্যার বলো বরফকে পানিতে পরিণত করলে আয়তনের কিরূপ পরিবর্তন ঘটবে, তুমি তাহলে বলো, উত্তরটা বরফ কি? বরফ তাহলে কি হবে, এখানে কমবে। বৃদ্ধি পাবে স্যার। কম। ঘনত্ব বৃদ্ধি পাবে। এই স্যার ঘনত্ব আয়তন বৃদ্ধি পাবে না স্যার? গায়ত, ও তো কি বলছো আগে শুনে নাও, প্রশ্নটাকে কি করছে আগে বলো, বলতে থাকো। বরফ, বরফকে পানিতে পরিণত আচ্ছা করলে বরফ থেকে আয়তনের পানি, তুমি নিজেই বলো, ডান পাশে পানি, ডান পাশে তো আর বরফ না, ও, তাহলে তাহলে আয়তন কমবে স্যার। কমবে। জি স্যার। প্রশ্নটাকে আমি বুঝতে হবে, হ্যাঁ, বুঝে নাও। বরফ বেশি আর এটা সাইজে কম, তুমি নিজেই বুঝতেছো না কেন? এইটা মাথায় সেন্সটা লাগাও যে বরফের মধ্যে কোনো দুধ টুধ রাখলে ফ্রিজের মধ্যে, তখন এটা সাইজে বড় হয়ে যাচ্ছে, তার মানে বরফ হলে আয়তন বেড়ে যাচ্ছে, তাহলে বরফ থেকে পানি করছে আয়তন কমবে, সিম্পল কথা। জি স্যার। স্যার আমি হ্যাঁ আপনার স্যার, এখন কোশ্চেনের উপরে অ্যান্সার দিচ্ছি স্যার। আর তোমারটা ঠিক ছিল, ও যে আনসার দিচ্ছে ওটা ঠিক ছিল, ও তো বলছে পানি থেকে বরফ, তার মানে ঠিক ছিল। আবার জি ঘনত্ব হিসাব করলেও ঠিক ছিল। জি স্যার। মূল কথা হচ্ছে বুঝছো। তাহলে কি লিখবো? অ্যাটমের গঠন। অ্যাটম মানে কি? পর- ঠান্ডায় যায় নাকি এটা? স্যার, পরমাণু নাকি? লিখতে পারলাম? পরমাণু। আচ্ছা আচ্ছা, তোমাদের দুটো প্রশ্ন লিখতে দিই, এটা পরে পড়াই, দাঁড়াও এটা খাতায় রাখো। দুই তিনটা প্রশ্ন দিই, দেখি কে কে পারো। এটা কেউ কাউকে আলোচনা না করে বলবা, ঠিক আছে? প্রথম প্রশ্ন খালি উত্তর লিখে দেবা যে পানিকে বরফে পরিণত করলে, কেউ মুখে আনসার দিবা না, আগে লিখবা ঘনত্বের কিরূপ পরিবর্তন ঘটবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে মানুষ কোন অবস্থায় পৃথিবীতে বেশি চাপ দেয়? অপশন তোমার এটা হলো বাড়বে কমবে একই থাকবে, এটার অপশন হচ্ছে দাঁড়ানো, দৌড়ানো, বসা, শোয়া, ঠিক আছে? আর লাস্ট প্রশ্ন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস কতটি? এই
হ্যাঁ, শেষ কিনা? জি স্যার। ওকে, বলো। তো প্রথমটা কমবে, দ্বিতীয়টা পানিকে দাঁড়িয়ে। বরফ করতে বললে, তাহলে বরফের অবশ্যই ঘনত্ব কম। জি স্যার। জি স্যার, কম স্যার। ওকে, মানুষ কোন অবস্থায় বেশি চাপ দেবে? দাঁড়িয়ে শোয়া স্যার। অবস্থা- শুয়ে থাকা অবস্থায় হবে না স্যার। দৌড়ানো। দৌড়ান, দৌড়ান স্যার। দৌড়ানো অপশনে না থাকলে দাঁড়ানো। স্যার এটা একটু ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দেন। এখন সূত্রটা লিখে দিলেই হয়ে যাবে। একটু তাকাও, সূত্রটা লেখো, সূত্রটা লেখো। পি সমান, পি ব্যস্তানুপাতিক, এফ বাই এ, অথবা এটাকে আরেকটু সহজ করে বলি, স্যার পি এর মিনিংসটা একটু বলেন, নাহলে তো বুঝতে চাপ, পারি চাপ, না। প্রেসার, চাপ। এফ এ এ মানে এগুলোর একটু ক্ষেত্রফল, মিনিংসটা বলেন। ক্ষেত্রফল কত জায়গা দখল করবে এটা একটু খেয়াল করো ভাই, প্লিজ। আগে বলি, এফ মানে হচ্ছে তুমি, এফ মানে তুমি, বল, তোমার বল। আচ্ছা, তুমি যদি দাঁড়াও আর দৌড়াও আর করো, ভালো করে বলো, তোমার কি তুমি যে কয় কেজি আছো তার থেকে কম বেশি হবে? না স্যার। আচ্ছা, এখন তুমি, তোমার বল তো ফিক্সড, তাই না? জি তোমার স্যার। পরিমাণ তো ফিক্সড। তাহলে এখানে মূল সূত্র কিন্তু যদি আমরা কাটছাট করে ছোট করি, মূল সূত্র যদি ভুলাই, মূল সূত্র ভুলে যায় কিছু সময়ের জন্য, মূল সূত্রতে কিছু সময় ভুলে যায়, মূলত এটুকু পি, আমি ইচ্ছা করে ওটা কনস্ট্যান্ট বলে আমি কিন্তু এটা লিখতেছি। কি লিখলাম? এফ স্থির। বুঝো, কিন্তু সূত্র কিন্তু কনভার্ট করা যায়, জানো কিনা? যারা সায়েন্সের ছাত্র আছে তারা জানো। মানে আমি যখন একটা স্থির থাকে তাকে সরাই ফেলতে পারি, জানো তো? বুঝছো কিনা? মানে একটা জিনিস যখন থাকে, স্থির থাকে, তাকে সেখান থেকে আপাতত আমরা সরাই রাখলাম। তাহলে এখানে যার যত জায়গা কম দখল করবে তার প্রেসার বেশি। এখন তুমি বলো, যখন আমরা দৌড়াই তখন কয় পা ব্যবহার করি? 2 পা স্যার। পা, এক পা। আচ্ছা, যখন দাঁড়াই তখন 2 পা। আচ্ছা, যখন বসি 2 পার সাথে আরো কিছু অংশ থাকে। শুয়ে পড়ি তখন পুরো বডি শুয়ে থাকে। তাহলে এর মান যখন কম হবে তখন পি এর মান, চাপ তখন বেড়ে যাবে। তাহলে যখন আমরা দৌড়াই তখন এর মান সবচেয়ে কম থাকে, এই জন্য দৌড়ানো সবচেয়ে প্রেশার বেশি দেবে। এখন আসো আমরা বাস্তব চিত্র দেখি। এটা বালুর মধ্যে তুমি দৌড়াবা, আর একটা জায়গা তুমি দাঁড়ায় থাকবা, আর একটা জায়গায় তুমি বসবা, আর একটা জায়গায় তুমি শুয়ে থাকো। দেখো তো বালির কোন জায়গা বেশি গর্ত গর্ত হয়ে যাবে? তো এখানে পাও রাখবো। দৌড়াবা যেখানে। জি স্যার। সূত্রটাকে ক্লিয়ার কিনা আগে তাই কো। জি স্যার। এ মানে হলো কত জায়গা দখল করছে, যে বেশি জায়গা দখল করলে চাপ কম দেবে। সেই জন্য একটা এতে মজার কি জিনিস শিখাই এরিয়া? দিই, মজার জিনিস শিখাই দিই, নোট ডাউন করে রাখো। সেটা হলো, চূড়াবালিতে, চূড়াবালিতে কেউ আটকে গেলে তাহলে অন্যদের কিভাবে সতর্ক হওয়া উচিত? শুয়ে থাকা উচিত, কারণ দাঁড়ায় থাকলে টপ করে ডুবে যাবে, প্রেসার বেশি দেবে। শুয়ে থাকলে বেঁচে যাবে। এ দ্বারা কি বোঝায়? এরিয়া। ক্ষেত্রফলের ইংরেজি কি? এরিয়া। 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 আর ক্ষেত্রফল বলতে কি বোঝো? দৈর্ঘ্য প্রস্থ, মানে কত জায়গা দখল করতেছো। ক্লিয়ার না ভাই কথাটা? জি স্যার। এটা সূত্র লিখে দিলাম, এটা আগেই বলেছি, আর এটা তো সাথে আমি নাম লিখে দেবো, সমস্যা নেই। তাহলে এটা মূল সূত্র কিন্তু কনভার্ট করে ফেললাম এই জায়গায় স্থির থাকার কারণে। আচ্ছা, এটা একটু লিখে নাও। হেসেলে নেভানো আগুনে কে যেন রাধে রে অনেকক্ষণ। নিষ্ক্রিয় গ্যাসের আর এক নাম কিন্তু বিরল গ্যাস বা নোবেল গ্যাস। ঠিক আছে? তাহলে হেসেলে থেকে মনে, এটুক কি উপরের টুক লেখা আগে শেষ করো। হেসেলে মানে হলো হিলিয়াম,
এটা জানো আশা করি। নিতে কি বলো? নিয়ন। আতে আর্গন। কি? আর্গন। কেতে কি? ক্রিপ্টন। ক্রিপ্টন। কেতে ক্রিপ্টন। জেনো থেকে জেনন। জেনন, রাডন। র হলো রেডন। রেডন। আর অ হলো অর্গানিসন, যার আরেক নাম হলো আনানক্টিয়াম। আরেক নাম আনানক্টিয়াম। মনে রাখো হিলিয়াম প্রকাশ করা হলো He দ্বারা। হিলিয়াম এটা হলো 2 নম্বর পারমাণবিক সংখ্যা। এরা নিয়ন হলো Ni 10, এটা আমরা পড়াবো বিস্তারিত আজকের ক্লাসে। আর্গন হচ্ছে Ar 18, ক্রিপ্টন হচ্ছে Kr 36, জেনন হচ্ছে Xc 54, রেডন হচ্ছে Rn 86 পারমাণবিক সংখ্যা, অর্গানিসন হচ্ছে Oz 118 সর্বশেষ আবিষ্কৃত মৌল, যার আরেক নাম হলো আনানক্টিয়াম, এটাও একই জিনিস। তাহলে পারমাণবিক সংখ্যাটা একই থাকবে। তাহলে সোজ করে খালি মনে রাখো হেসেলে নিবানো আগুনে কে যেন রাধেরে অনেকক্ষণ। মনে থাকবে? মনে থাকবে কিনা বলো। স্যার, স্যার উপরের লেখাগুলো আরেকবার যদি বলতেন, আমার লেখা আমরা তো শেষ হয়নি। ডিটেলস লিখে দেবো আরেকবার, মানে আমি তো এখন তো সংক্ষিপ্ত লিখছি। আচ্ছা, একটু দেখো, রাধেরেতে হচ্ছে রেডন। রাধেরে রেডন, যেমন আমি তোমাকে বললে বুঝবা হিলিয়াম, তো এটা তো তুমি আরেকবার লেখার সুযোগ পাচ্ছই। হিলিয়াম হচ্ছে 2 নম্বর পজিশনে আছে, আর এরা কোনো ইলেকট্রন কাউকে দেয় না, কারো কাছ থেকে নেয় না, এই জন্য আমরা এটাকে বলি নিষ্ক্রিয় গ্যাস। কারণ প্রথম মেসেজ হচ্ছে, ভালো করে বুঝবা কিন্তু, এটা নিয়ে তোমার 2টা কথা জানা দরকার। একটা হলো হালকা নিষ্ক্রিয় গ্যাস। কি বললাম বলো তো ভাই? হালকা নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস, হালকা নিষ্ক্রিয় গ্যাস। আর হচ্ছে এগুলো ওই যে বেলুন, উড়োজাহাজ, উড়োজাহাজ উড়াতে ব্যবহার করা উচিত। ঠিক আছে, এখন একটা জিনিস জেনে রাখো, যদি আমাদেরকে বলে হালকা গ্যাস তাহলে কিন্তু হবে হাইড্রোজেন। আবার যদি বলে যে বেলুন উড়াতে কোনটি ব্যবহার করা হয়, দেখো পার্থক্যটা কোথায়। বেলুন উড়াতে ব্যবহার করা হয়, তাহলেও কিন্তু হাইড্রোজেনই হবে। এখন তুমি বলবা যে স্যার তাহলে উপরে কি পড়লাম আর এখানে কি পড়লাম, একটু নিজেদের মধ্যে আলোচনা করো, যদি কোনো সমস্যা আমারে বলো, পার্থক্যটা বোঝো। একটা কিন্তু বলছে হালকা গ্যাস আর একটা বলছে হালকা নিষ্ক্রিয় গ্যাস, তাহলে দুটো ভিন্ন বিষয়। ক্লিয়ার কিনা? কেউ প্রশ্ন করবা? স্যার আমি না বুঝতে পারি নাই। আবার বলি ভাই, হালকা নিষ্ক্রিয় গ্যাস তো মাত্র 7টা। এটা ছাড়া কি পৃথিবীতে আরো গ্যাস আছে নাকি নেই তুমি বলো? আছে স্যার। আছে। এখন যখন বলতেছি নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে কে হালকা, তাহলে হবে হিলিয়াম। আর যদি প্রশ্ন করে পৃথিবীতে আল্লাহ যত গ্যাস দিয়েছে তাদের মধ্যে কে হালকা, তাহলে হবে হাইড্রোজেন। এখন তুমি যদি বলো স্যার এটা সাইন্টিফিক ব্যাখ্যা কি, সাইন্টিফিক ব্যাখ্যা হচ্ছে এখানে কিন্তু হাইড্রোজেন কিন্তু 1 আর হিলিয়াম কিন্তু 2। এখন তুমি বলো 1 হালকা না 2 হালকা? 1 হালকা। তার সংখ্যা কম, সে হালকা বেশি। তাহলে এখন যদি এমন হতো যে পৃথিবীতে 2 এর নিচে কোনো গ্যাস নেই, তাহলে উত্তর তোমার ওইটাই হতো, 2 বারই। এখন কি ক্লিয়ার নাকি এখনো ক্লিয়ার নয়? জি স্যার, এখন ক্লিয়ার। জি স্যার। যাই হোক, থ্যাংক ইউ। আর এটা উচিত কেন?
আগে উচিতটা বলি। উচিত কেন? কারণ এই হিলিয়াম দ্বারা বেলুন উড়ালে বেলুনটা ব্লাস্ট হলে আমার ক্ষতি হবে না, কিন্তু হাইড্রোজেন দ্বারা যদি আমি উড়াই তাহলে এটাতে আগুন ধরলে বা ব্লাস্ট হলে আমি একদম পুড়ে ছাই হয়ে যাব। যেমন আবু হেনারনি যেমন মুখটুক পুড়ে গেল বেলুন ব্লাস্ট হয়ে। এখন কয়দিন আগে, তোমরা তো জানো। এখন প্রশ্ন হচ্ছে উচিত কেন? এটা দিয়ে কোনো ক্ষতি হবে না, তাহলে হচ্ছে কেন? কারণ এইটা দিয়ে যেটা উচিত সেটা করতে গেলে, উচিতটা কাজ করতে গেলে একটা বেলুনের দাম হবে মিনিমাম ধরো 5,000 টাকা। এখন তুমি নিজে সত্যি করে বলবো, আমার খুশি করার জন্য না। একটা তুমি মেলায় গেছো, একটা বেলুন উড়ানোর মানুষ একটা বেলুন নিয়ে বসে আছে, তুমি বললে ভাই এটার দাম কত? তা বললো 5,000 টাকা, তুমি কি কিনবা কিনা? না স্যার। আচ্ছা, কেউ না যদি স্যার। না কেনে, কেউ যদি না কেনে, ওই লোকটা বিবেকবান হয়ে করে তার লাভটা কি হবে আমাকে বলো। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এখন একদম নিয়নে চলে যাই। নিয়ন হচ্ছে রং বেরঙের বাতিতে ব্যবহার করা হয়। এটা আশা করি তোমরা বুঝো, আমি বুঝাই বলে আরো ক্লিয়ার হবা। আরো হলো তুমি বলতে পারো বিভিন্ন সাজসজ্জায়। আচ্ছা, তোমরা যে বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠানে গেছো, কিছু ইলিক ঝিলিক বাতি দেখছো কিনা? ইলিক ঝিলিক এরকম করে জ্বলতে থাকে, কেউ বলে স্যার। ঝাড়ু বাতি, কেউ বলে মরিচ বাতি, কেউ বলে ইলিক ঝিলিক বাতি। আসলে এটার মূল নাম হচ্ছে এটা নিয়ন বাতি। এটুকু তোমাকে ক্লিয়ার করতে পারলাম কিনা? জি স্যার। ওকে, এরপরে যেটা হবে সেটা হচ্ছে আর্গন আর ক্রিপ্টন। আর্গন আর ক্রিপ্টন নিয়ে তোমাকে দুইটা মেসেজ খালি জানতে হবে। একটা মেসেজ হচ্ছে তোমার ওই যে তোমরা যে টিউব লাইট আছে বাসায়, টিউব লাইট, এলইডি টিউব লাইট বলিনি কিন্তু, ওই যে টিউব লাইটের যে লম্বা এটা আছে আর কি, ফ্লোরোসেন্ট লাইট। জি, ফ্লুরিসেন্ট বলা হয়, ফ্লুরিসেন্ট। তাহলে টিউব লাইট বা এনার্জি সেভিং লাইট, এটা তো তোমরা জানো এনার্জি সেভিং লাইট যেটা, ওই ফ্লুরিসেন্টই এনার্জি সেভিং লাইট আছে, এনার্জি সেভিং লাইট। আচ্ছা, লেজার লাইটও তো দেখছো আশা করি। জি স্যার। লেজার লাইট, এই লাইটগুলোতে ব্যবহার করা হবে, লেজার লাইটে ব্যবহার করা হয়। আচ্ছা, এই আলোগুলো কেমন আলো? এই আলোগুলো হলো সাদা আলো। তাহলে আমার পরীক্ষার প্রশ্নের উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম। যদি বলে রং বেরঙের আলো, তাহলে দেখাবো নিয়ন। যদি বলে সাদা আলো, দেখাবো আর্গন ক্রিপ্টন। বিষয়টা ক্লিয়ার কিনা বল? স্যার স্যার লেজার লাইটেও তো লাল হ্যাঁ। নীল। না না না, পরমাণু ভর আর এই সংকেতগুলো একটু লিখে দিয়ে। এটা কিন্তু আগে একবার লিখছিলাম, তাও আমি বলি। একটা হলো নিয়ন, নিয়ন হচ্ছে 10, হ্যাঁ, নিয়ন যেটা ছিল। আর আর্গন হচ্ছে কত? 18। আর এটা ছিল ক্রিপ্টন 36। একটু লিখে নাও তাহলে যে কোনো জায়গা, ঠিক আছে? জি স্যার। ওকে, স্যার। এখন একটু দেখো, এগুলো রাখলাম না, এগুলো কারণ পেজ অনেকগুলো হলে কাজ পরে বড় ফাইল হয়ে যায়। এখন শোনো, তাহলে এখানে স্যার, আমাদের মেসেজটা হচ্ছে লিঙ্ক- লেজার লাইট নিয়ে একটু কথা বলবো, একটা মিনিট শুধু একটু। তোমরা লেজার লাইটের ফাংশনটা অনেকে জানে না, এই জন্য বলতেছি। ভিতরে এটার মধ্যে একটা পূর্ণ দর্পণ থাকে, এই জায়গাটা অর্ধ দর্পণ থাকে, ভালো করে বুঝবা। পূর্ণ দর্পণ থাকে, অর্ধ দর্পণ থাকে। আর এর বাইরে এরকম কাঁচের নল থাকে, তোমরা তো দেখতে পাবো না বাইরে থেকে, ওর ভিতরে থাকে আর কি। এটা হলো লেজার লাইট, বুঝো? কিন্তু এখানে দুইটা তার আছে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ প্রান্ত হিসেবে কাজ করে, ওখানে সুইচ টুইচের কানেক্টিভিটি থাকে। মূলত লেজার লাইট হচ্ছে এটা। এখন এটা থাকে পূর্ণ দর্পণ, কি থাকে বল? পূর্ণ দর্পণ থাকে। আর এর ভিতরে থাকে এই যে সরু পেঁচানো কাঁচনলে থাকে, এই পেঁচানো কাঁচনলে থাকে, পেঁচানো কাঁচনলে থাকে আর্গন আর ক্রিপ্টন থাকে, ভালো করে বুঝবা। আর এই প্রান্ত পজিটিভ নেগেটিভ হিসেবে কাজ করে। এখন ভালো করে যদি বোঝো, আর কোনোদিন প্রবলেম থাকবে না আশা করি।
আর এখানে আরবি, এই দণ্ডটা হলো এই যে দণ্ডটা, এখানে আরবি লিখে দিলাম, রুবিডিয়ামের দণ্ড থাকে। যখন এটা সুইচ দেওয়া হয়, শুনবা কিন্তু, যখন সুইচ দেওয়া হয় তখন এই জায়গা থেকে ফোটন কণা বের হয়ে যা দ্রুত গতিতে বের হয়ে যায়। এই যে বের হওয়া আলোটা, এটা হলো লেজার লাইট বা লেজার আলো। বুঝো কিন্তু কথাটা, এটা কিন্তু সাদা, এটা কি হবে? সাদা। এখন এটা আবিষ্কার করলো কে? এটা আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী মাইম্যান। কি আবিষ্কার করছো বলছো? বিজ্ঞানী মাইম্যান 1960 সালে ইউএসএ তে আবিষ্কার করা হয়েছে। ওকে, ভালো কথা। এখন তোমার কি কি প্রশ্ন হতে পারে আমি এখানে অনেকগুলো দেখানোর চেষ্টা করছি। এটা হলো অর্ধদর্পণ। অর্ধদর্পণ। আর এই কর্নারে থাকে একটা ফোটন কণা, এটা থাকে হলো ফোটন কণা। এটা ভিতরের গঠন বললাম। এখন তুমি তাহলে ভিন্ন কালার দেখতেছো কেন? এই জায়গা ক্যাপ লাগানো আছে বা কাভার লাগানো আছে, এটা হলো কাভার। এই কাভারের কারণে কালার ভিন্ন হচ্ছে। সাদা। আমার কথা বোঝো নাই? জি স্যার, বুঝছি স্যার এখন। এখন আমি এস স্যার কিভাবে বুঝালে ভালো হবে আমি জানি না। এই অল্প সময়ের মধ্যে এস স্যার ডিটেলস বোঝানো যায় কিনা তাও আমি জানি না। আমি চাইলে পুরো এটা 1 ঘন্টা পুরো পড়াতে পারতাম। তোমাকে এটা জাস্ট নমুনা বললাম যে এখানে সুইচ দেওয়ার সাথে সাথে কাঁচনল থেকে আলো বেরোয়, সেখান থেকে ফোটন কণার দিকে আসে, পূর্ণ দর্পণে বাধা পেয়ে প্রতিফলিত হয়ে অর্ধ দর্পণ থেকে সাদা আলো বের হয়। এখন তুমি বলো, তোমার বাড়িতে যে সাদা লাইটটা আছে ওইটার উপর যদি আমি একটা কাভার লাগাই দিই, লাল কাভার, তাহলে আলো তো লালই হবে। জি স্যার, স্যার। বুঝতে পেরেছি। আচ্ছা, ক্লিয়ার, থ্যাংক ইউ বোঝার জন্য। আর আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী মাইম্যান 1960 সাল ইউএসএ তে। তাহলে আশা করি একবার যখন পড়বা রিভাইজ দিবা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আর এখানে দর্পণ শব্দটা বুঝি নাই স্যার, দর্পণটা কি? আয়না, আয়না, দর্পণ মানে আয়না। আয়নাতে যদি আলোটা না প্রতিফলিত হয় তাহলে বারবার বেরোবে কেন? জি স্যার। অর্ধদর্পণ কি শুধু একটা জায়গাতে বের করতে সাহায্য করে, আবার না, বারবার একাধিক রিফ্লেক্ট? জায়গা থেকে, একাধিক জায়গা থেকে। মূল যখন তৈরি হয় সেটা একবারে অনেকগুলো আলো বেরোবে, যতগুলো ছিদ্র রাখবে। আমি একটু বোঝাই বলি, অর্ধ দর্পণ শব্দের মানে হলো দর্পণে কোনো না কোনো জায়গা ফাঁকা রাখা। আর তুমি যদি চাও যে আমার লেজার লাইট দিয়ে অনেকগুলো আলো বেরোবে তাহলে অনেকগুলো ফাঁকা রাখবা। তুমি যদি মনে করো দুটো বেরোবে তাহলে দুটো রাখবা, তুমি যদি মনে করো একটা বেরোবে তাহলে একটা রাখবা। জি স্যার, ওইটা তো আমাদের ঘুরে টয় ঘুরে লেজারে পাওয়া তাহলে, যাবে। জি স্যার, টয় লেজার গুলোতে তাহলে একটাই থাকে, তাই না স্যার? মূলত আমাদের যে খেলনা যেগুলো আছে সেগুলোর মধ্যে তুমি দুইটা অংশ পাবা। দামিগুলো কিনলে ওর মধ্যে ক্যাপ খুলে রাখা হয়, ক্যাপ লাগাই দেওয়া যায়। আমি তো জি কিনেছি। স্যার। ওকে, মূল কথা হচ্ছে আলোটা মূলত সাদা বেরোবে, তারপরে তুমি যা কনভার্ট করো সেটা ভিন্ন বিষয়। তাহলে এখন আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে জেনন। আমি শুধু এক বাক্যে বলবো জেনন সম্পর্কে, যেটা আমরা এক্সই দিয়ে পড়লাম। সেটা হলো যে ক্যামেরা আছে না, তোমরা সবাই জানো ক্যামেরাতে ছবি তোলার সময় বোঝানোর জন্য ক্যামেরা কথা লিখলাম, যে ফটো তুলি সেই ফটোগ্রাফিক ফ্ল্যাশ লাইটের আলো, ফটোগ্রাফিক ফ্ল্যাশ লাইটের আলোটা মূলত হলো জেনন আলো। মনে থাকবে কিনা বলো? তুমি কোনো সময় মোবাইল দিয়ে ছবি তুললে, আমি আমারটা দিয়ে দেখাই আর কি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি একটা ক্যামেরা অন করলাম, তোমরা দেখতে পাবো আশা করি। ক্যামেরাতে আমরা ফ্ল্যাশ লাইট যখন অন করলেও হবে? ছবি তোলার সময় স্যার ওই ফ্ল্যাশের সময় যে আলোটা হয় একটা ওটাই? একটা ফ্ল্যাশ জ্বলে উঠবে ছবি তোলার সময়, এমনি উঠবে না, না তুললে আসে না সব। দেখছো কিনা? জি স্যার। জি স্যার। এটা মূলত জেনন আলো, এটা হলো জেনন আলো। তা তখন সায়েন্স বলতেছে এটার আলোটা ধবধবে সাদা আলো, শুধু সাদা না। কেমন আলো বলো? ধবধবে সাদা। ধবধবে সাদার মধ্যে একটু বেশি সাদা। তাহলে এখন একটা প্রশ্নের উত্তর দাও তো, যদি বলে রং বিরং তাহলে কি দেখাবো? নিয়ম। নিয়ন। নিয়ম। নিয়ন। শুধু সাদা বললে কি দেখাবো? আর্গন ক্রিপ্টন। আর্গন ক্রিপ্টন, আর ধবধবে সাদা বললে কি দেখাবো? জেনন। জেনন। জানো, এই তো ক্লিয়ার। এইগুলোই পরীক্ষার প্রশ্ন। এখন দেখো আমাদের খুব ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে রেডন, খুবই গুরুত্বপূর্ণ। রেডন হচ্ছে RN86। এখন তুমি কি এটা জানো কিনা আমি জানি না, পাশে সাইড নোট দিলাম যে যদি পারমাণবিক সংখ্যা, একটু তাকাবা, পারমাণবিক সংখ্যা যাদের 82-র বেশি হবে তাদেরকে ভারী বলা হয়। তাদেরকে কি বলা হয়? ভারী। আন বলো, 86 কি 82-র বেশি না কম? কম। বেশি। বেশি। তাহলে ভারী নিষ্ক্রিয় গ্যাস বলবো। আগের গুলো বলি নেই কারণ 82-র বেশি ছিল না।
আচ্ছা, 82-র বেশি বলতে কি 82 বোঝাচ্ছে না 83 থেকে শুরু বুঝাইছে? 83। 83 থেকে। এটা কিন্তু একটা পরীক্ষার প্রশ্ন। 82-র বেশি বলতে ভারী, যদি বলে ভারী নিষ্ক্রিয় ভারী গ্যাস বলতে বা ভারী বলতে আমরা কোনটিকে বুঝবো? অপশন 82, 81, 83, 85। কি বলবো? 83। তার মানে 82 পরের গুলো। আর তাহলে একটু খেয়াল করে দেখো যে ভারী নিষ্ক্রিয় গ্যাস 2 নম্বর হলো এটা ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয়। তোমরা তো এটা জানো মনে হয়, ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয়। আর রেডন গ্যাস দিয়ে কি কি তৈরি করা হয় তোমরা জানো আশা করি। আলফা, বিটা, গামা রশ্মি তৈরি করা যায় এটা দিয়ে। এদের মধ্যে আবার শুধু গামা রশ্মিটা ক্যান্সার চিকিৎসায় কাজে লাগে। এখন ভুলটা কোথায় করবা দেখো, ভুলটা কোথায় করবা। মজার একটা ভুল করার সিস্টেম বলি। যদি বলে কোন গ্যাস ক্যান্সার ট্রিটমেন্টে ব্যবহার করে তাহলে কিন্তু রেডন। এখন যদি বলে কোন রশ্মি ক্যান্সার চিকিৎসায় তাহলে কিন্তু গামা। কিন্তু যদি বলে রেডন কোন কোন রশ্মি তৈরি করে, তখন যদি শুধু গামা দাও তাহলে জিরো হয়ে যাবে সবগুলোই। কথাটা বোঝো নাই মনে হয়? মানে রেডন তিনটাই তৈরি করতে পারে, কিন্তু তিনটের মধ্যে থেকে একটা দিয়ে সে ক্যান্সার চিকিৎসা করে। ক্লিয়ার? জি স্যার। জি আচ্ছা, এরা বিভিন্ন আইসোটোপ তৈরি করতে পারে। কি তৈরি করে বলো? আইসোটোপ। আইসোটোপ। আইসোটোপ তৈরি করে। আইসোটোপ আমরা বিস্তারিত পরে বলবো। যাদের পারমাণবিক সংখ্যা 1 থাকে কিন্তু ভর সংখ্যা ভিন্ন থাকে তাদেরকে আইসোটোপ বলা হয়। আমরা পরে ডিটেলস দেখব। আর সর্বশেষ কি ছিল বলো? শেষটার নাম কি ছিল? আনান অক্টিয়াম। এটা কি বলো? সর্বশেষ মৌল নাকি? মনে আছে? সর্বশেষ মৌল। মৌল বা মৌলিক পদার্থ। সর্বশেষ মৌলিক পদার্থ, সবচেয়ে ভারী নিষ্ক্রিয় গ্যাস। এটা ব্যবহার করা হয় আণুবীক্ষণিক গবেষণায়। আণুবীক্ষণিক গবেষণা তো বোঝো, সূক্ষ্ম গবেষণা। ক্লিয়ার কিনা বলো তো ভাই? জি স্যার। ওকে, তাহলে নিষ্ক্রিয় গ্যাস নিয়ে কারো কোনো প্রশ্ন আর থাকবে কিনা বলো? নিষ্ক্রিয় গ্যাস নিয়ে কারো কোনো প্রশ্ন থাকবে কিনা আমাকে বলতে পারো। আর একটা কথা লিখে রাখতে পারো সাইড নোট, এটা আমার এখন পড়ার সংশ্লিষ্ট নয়, তারপর বলি যে ম্যাক্সিমাম যে নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে এরা সবাই ডায়াচুম্বক। কি চুম্বক বলো? ডায়াচুম্বক। মানে চুম্বক দ্বারা আকর্ষণ না করে হালকা বিকর্ষিত হয়। মনে রাখলে তোমার জন্য উপকার হতে পারে। তাহলে মনে রাখবা সবগুলো নাকি অধিকাংশ? নিষ্ক্রিয় গ্যাস আর পানি, এই যে নিষ্ক্রিয় গ্যাসগুলো লিখলাম, নিষ্ক্রিয় গ্যাস আর পানি এরা ডায়াচুম্বক। একটু পাশে লিখে রাখলে তোমার উপকার হবে কিনা বলো? জি স্যার। তারপরে চুম্বক ক্লাসের সময় আমি বিস্তারিত দেখাবোই কারা। স্যার ওই কথাটা আরেকবার বলেন, নোট করব। মানে এই যে আমরা যে নিষ্ক্রিয় গ্যাসগুলো পড়ালাম এই সবগুলো নিষ্ক্রিয় গ্যাস, আর সাথে হলো পানি, এরা হলো ডায়াচুম্বক। আর ডায়াচুম্বক মানে হলো চুম্বক দ্বারা হালকা বিকর্ষিত হবে। বিস্তারিত আমি চুম্বক ক্লাসে দেখাই দেবো। ঠিক আছে। ওকে, তার মানে অনেক বই লেখা আছে এরা প্যারাচুম্বক, না এরা সব ডায়াচুম্বক। মানে এরা চুম্বক দ্বারা এইসব গ্যাস কখনো আকর্ষিত হবে না, বরং আরো পালাবে, দূরে চলে যেতে যাবে। তাহলে আশা করি এটা নিয়ে কোনো কথা নাই। আমরা এখন চলে যাচ্ছি হলো তোমার অ্যাটমের গঠন। অ্যাটমের গঠন। অ্যাটম যে শব্দটা, এটা কিন্তু এই শব্দটার মানে প্রবর্তক কে? কে বলতে পারো? পৃথিবীতে শব্দটা প্রবর্তক বা নামকরণকারী কে? ডেমোক্রিটাস। থ্যাংক ইউ, ডেমোক্রিটাস। ডেমোক্রিটাস।
ডেমোক্রিটাস একজন গ্রিক বিজ্ঞানী। আচ্ছা, এইটার ধারণাকারী কে? ধারণাকারীর নাম কি? জন ডাল্টন। ডাল্টন। কোন দেশের বিজ্ঞানী? ব্রিটিশ বিজ্ঞানী। সে এটাকে ধারণা করে কি নাম দিছিল জানো? অ্যাটমের নাম কি নাম দিছিল বলো তো? সরল কণা। এটার গঠন ব্যাখ্যা দিয়েছেন কে? কে কি ফোর্ড বলো? কি ফোর্ড? রাদারফোর্ড। রাদারফোর্ড। তিনি একজন নিউজিল্যান্ডের নিউক্লিয় বিজ্ঞানী। নিউজিল্যান্ডের নিউক্লিয় বিজ্ঞানী। নিউজিল্যান্ডের নিউক্লিয় বিজ্ঞানী, মনে থাকবে? ইনশাআল্লাহ। এখন তোমাদের যেটা পড়াবো তোমাদের এটা মন ভরে যাবে। একটা প্রশ্ন এখান থেকে ইনশাল্লাহ নিশ্চিত করে বলতে পারি তোমাদের এবছর থাকবে। আমি আগেও বলতাম এই কথাগুলো ক্লাসে, তোমাদের সুবিধা হবে যাতে গুরুত্বটা বোঝো। আর একটা চিত্র আঁকবো, এটা খালি পৃষ্ঠা নেবা, মানে এখান থেকে একটা প্রশ্ন থাকারই কথা, না থাকলেই ব্যতিক্রম। আচ্ছা, এই পর্যন্ত আইছো কিনা? ভিতরের টুকু নাম হলো নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন আর নিউট্রন। প্রোটন আর নিউট্রন। আর বাইরে যেটা আছে তার নাম হলো কক্ষপথ। কক্ষপথ এটাকে কেউ বলে বহিঃস্তর, কেউ বলে সর্বশেষ শক্তি স্তর, বা এটাকে কেউ বলে অরবিটাল, এটাকে কেউ কেউ বলে যোজ্যতা স্তর। নামগুলো জানা উচিত। এইটা দিয়ে ঘুরে বেড়ায় হলো ইলেকট্রন। ইলেকট্রন ঘুরে বেড়ায় এই দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এই পুরোটা নাম হলো পরমাণু। এটাকে আমরা বলি রাদারফোর্ডের পরমাণু মডেল। একটু মনোযোগ দিয়ে কয়েকটা বিষয় একটু জেনে নাও। আমি এর মধ্যে আরো কয়েকটা কক্ষপথ দিলাম, একটা দিলাম, একটু মনে রাখবা। সেটা হচ্ছে কোন স্তরে কতটা ইলেকট্রন আছে। যেমন বললাম ড্যাশ স্তরে কতটি ইলেকট্রন আছে, এরকম বললো। কি বললো? কতটি ইলেকট্রন আছে। এখন ড্যাশের মধ্যে আমি লিখলাম তৃতীয়, দেখলাম, ধরো কথার কথা। সূত্র হচ্ছে 2n²। সূত্রটা কি বলো? 2n²। আর 2n² বলতে আমি তাহলে এখন কি বুঝবো? সূত্রের 2 গুণন এই 3-এর তৃতীয় স্তরের 3-এর স্কোয়ার। তাহলে আমি ইজিলি এখান থেকে অ্যান্সার পেয়ে যাব 18টি। বলো ক্লিয়ার কিনা কথাটা? কথাটা কি ক্লিয়ার কিনা? জি স্যার। জি স্যার। এখন তৃতীয়র জায়গা যদি চতুর্থ দিত তাহলে কয়টা হতো? মুখে মুখে বলো। 32। 32। যদি দ্বিতীয় বলতো, দ্বিতীয় সেকেন্ড, 8 স্যার। 8। 2 দুগুণে 4, 4 দুগুণে 8। বিষয়টা ক্লিয়ার? ওকে, ভালো লাগলো। এখন আমরা যেটা যাবো, এটা একটু গুরুত্বপূর্ণ বিষয়, একটু তাকাবা সবাই মনোযোগ দিই। এখন বলতেছে এই ইলেকট্রনটা তো বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই ইলেকট্রন যদি এই জায়গা থেকে, উপর থেকে যদি নিচে নামতে চায়, অর্থাৎ উচ্চ শক্তি স্তর থেকে যদি নিম্ন শক্তি স্তরে আসতে চায়, তাহলে ইলেকট্রনটাকে কোন ধরনের শক্তি ব্যয় করতে হবে এখানে, বা কোন ধরনের সূত্রটি প্রযোজ্য হবে? বুঝো কিন্তু কথার আগে, মানে যদি সে উপরে আসে নিচে আসতে চায়, তাহলে এখানে শক্তির কিরূপ পরিবর্তন ঘটবে বলো?
শক্তির কি ঘটবে? বিকিরণ ঘটবে। হবে। বিকিরণ বা ছেড়ে দেওয়া, রাইট কিনা? আমি যদি তোমাকে একটু সহজ করে বুঝাই বলি, একটু দেখো তো ভাই, এ কথাটা সহজ করে বুঝাই বলি, একটু তাকাও। যদি সহজ করে বুঝাই বলতাম যে আহ তুমি ধনী আছো, উপরে আছো মানে তুমি ধনী আছো, তুমি গরিব হতে যাচ্ছ, তাহলে তোমাকে টাকা কি করতে হবে? বিলাই দিতে হবে। বিলাই দিতে হবে। বিলাই দেওয়া মানে বিকিরণ করে দেওয়া, রাইট? ঠিক আছে, কিন্তু এই ইলেকট্রনটা ঠিক এই জায়গায় চলে আসলো, ভালো কথা। এখন সে আবার উপরে উঠতে চাচ্ছে, উপরে চলে যাবে, মানে নিচ থেকে আবার উপরে যাব। এখন তুমি বলো এখানে কি করতে হবে? শক্তির কি পরিবর্তন ঘটবে? তাহলে শক্তির কি ঘটবে বলো, বলো? শোষণ। শোষণ ঘটবে। এখন তুমি হঠাৎ করে গরিব মানুষ, কিন্তু তুমি চাচ্ছ আমি এলাকার মধ্যে সবচেয়ে ধনী হয়ে যাব, তাহলে তোমাকে কি করতে হবে? সবার টাকা পয়সা শোষণ করে নিতে হবে। বুঝলে না কথাটা? মজা করে বললাম। মানে তুমি ধনী আছো, তাহলে বিকিরণ করে দাও টাকা। আর তুমি গরিব থেকে ধনী হতে যাচ্ছ, তার মানে তুমি সব টাকা পয়সা নিজে শোষণ করে নাও। বিষয়টা ক্লিয়ার কিনা আমাকে বলো। জি স্যার। বুঝতে পারছি। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার। আচ্ছা, এখন একটা প্রশ্ন করি, দেখি কে পারো। যদি একটা ইলেকট্রনকে টোটালি পরমাণু ছেড়ে চলে যেতে হলে কোন স্তরকে অতিক্রম করে যাওয়া উচিত? হুম? নিম্ন স্তর, যোজ্যতা স্তর। এখন যদি কথাটা বলি, যদি সে এখান থেকে এখানে যাইতো, তার মানে কি সে পরমাণু ছেড়ে পুরা চলে গেছে? না স্যার। না। এখন যদি সে এখান থেকে এই পর্যন্ত এসে থেমে যেত, তার মানেও কি সে চলে গেছে? না স্যার। টোটালি চলে যেতে হলে তাকে কোন জায়গা ছেড়ে যেতে হবে? বই এটাই পরীক্ষার প্রশ্ন। তাহলে টোটাল পরীক্ষার প্রশ্নগুলো আমি তো বলি, তুমি খালি মুখে মুখে বলে দাও। বলো, নিউক্লিয়াসে পরমাণুর স্থায়ী কণিকা কয়টি? দুইটি স্যার। দুইটি, প্রোটন আর নিউট্রন। আঁকা। কক্ষপথে ঘুরে বেড়ায় কোনটি? ইলেকট্রন। ইলেকট্রন। সেকেন্ড প্রশ্ন, ইলেকট্রন গুলো কোন পথে করে? ঘড়ি কাঁটার দিকে না বিপরীত দিকে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা নিয়ে আর কোনো কথা নাই। সর্বশেষ বহিঃস্তরকে কি নামে ডাকা হয়? কক্ষপথ বহিঃস্তর যোজ্যতা অরবিটাল। স্তর। কোন একটি ইলেকট্রনকে চলে যেতে গেলে কোন স্তরকে অতিক্রম করে যেতে হবে? যোজ্যতা স্তর। যে কোনো একটি স্তরে ইলেকট্রন কয়টা আছে তা কোন সূত্র দিয়ে বের করবো? 2 to the 10 to the উচ্চ থেকে নিচে নামতে গেলে শক্তির কি ঘটবে? বিকিরণ। নিচে থেকে উপরে উঠলে কি ঘটবে? শোষণ। আমি বলো, এটা নিয়ে আর কোনো কনফিউশন আছে কিনা? না স্যার। ওকে, এখন তোমাকে মূল জায়গায় ফেরত নিয়ে যাব। এখন দেখো, এখন তোমাকে বলবে পরীক্ষাতে পি এন ই, এইটা নিয়ে পরীক্ষাতে প্রশ্ন আসবে। এখন কোনটা নিয়ে আসবে আমি জানি না, যে কোনো একটা নিয়ে আসার সম্ভাবনা আছে এবছর, যেহেতু রানিং বছর আসে নাই। আচ্ছা, পি মানে যে পজিটিভ, এটা লেখা যাবে। আমি কিন্তু তখন চার্জ লিখছিলাম না, এখন চার্জ লিখতেছি। আর এনে নিউট্রাল, ওকে কিনা বলো? আর মাথার উপরে নিয়ে বেড়াচ্ছে নেগেটিভ। একটু বুঝাই বলি, এতো ভালো একটা কথা বলতেছি, কিন্তু এর মাথায় যে মাইনাস আছে, এই পুরোটা মিলে কিন্তু ইলেকট্রন। অনেকে মনে করে আমি এমনিতে মাইনাস দিছি, সেই জন্য সে কি করে জানো, বুদ্ধি করে পির উপর আবার একটা প্লাস দিয়ে দেয়। কথা বুঝতেছে আমি জানি না। জি মানে স্যার, পি বুঝতে হলো প্রোটনের প্রতীক, এন হলো নিউট্রনের প্রতীক, ইলেকট্রনের প্রতীক হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস। বিষয়টা ক্লিয়ার কিনা আমাকে তাই বলুন। জি স্যার। জি আচ্ছা, স্যার। যেমন আমি কম্পিউটার ক্লাসের সময় বারবার করে বলতাম এই কথাটা, যদি বড় হাতের বি থাকে তাহলে এটা বাইটের সংক্ষিপ্ত রূপ, এটা বলতাম। আর ছোট হাতের বি হলো বিটের সংক্ষিপ্ত রূপ। বুঝো? কিন্তু ঠিক এখানে আমি তোমাকে আজকে একটা জিনিস শেখানোর চেষ্টা করতেছি, প্রোটন আর নিউট্রনকে বড় হাতের ছোট হাতের যে কোনোটা লিখলেই হবে, কিন্তু ইলেকট্রনকে সর্বদা ছোট হাতের হয়েই লিখতে হবে। ক্লিয়ার কিনা কথাটা বল? জি স্যার। ওকে, এটা নিয়ে আর কথা থাকবে না। তাহলে এখানে লিখে বলো প্রোটন। এখন প্রোটনের বাড়তি একটা উচ্চারণ র থেকে এখানে লিখে বলো রাদারফোর্ড। রাদারফোর্ড।
সাল লিখে রাখো 1919। কোন দেশি স্যার? কে? রাদারফোর্ড। কি এটা তুমি জিজ্ঞেস করতে পারলে ইউএসএ? না? রাদারফোর্ডের পরমাণু মডেল পড়ানোর সময় রাদারফোর্ড লিখে আসলাম না? ও স্যার, ব্রিটিশ। কেন? নিউজিল্যান্ডের নিউজিল্যান্ড নিউক্লিয় বিজ্ঞানী নিউজিল্যান্ড মাত্র হবে। লিখে আসলাম। এই রাদারফোর্ড নিউজিল্যান্ডের নিউক্লিয় বিজ্ঞানী লিখে আইছি না? জি স্যার। জি স্যার। আছে স্যার, মনে আর পড়ছে। তুমি ব্রিটিশ বলতেছো কেন? ব্রিটিশ তো জন ডাল্টন। জন ডাল্টন স্যার। তাহলে জি আমার স্যার। বললাম না, তুমি তো আমার ভুলাই বলার দরকার ফেলছি। নেই। আমি খুব রিল্যাক্সে পড়াচ্ছি, কেন জানো? কারণ আমি পড়ানোর সময় নিজে খুব মজা পাই। তোমরা পাও কিনা জানি না, আমি মজা পাই, সেজন্য আমার ভালো লাগে আর জি কি। স্যার, আমরা অনেক উপভোগ আচ্ছা, করছি। নিউট্রালকে আমি একটা শব্দ লিখতেছি, নিউ সাদ। কি লিখলাম বলো? নিউ সাদ। এখান থেকে আমি মনে রাখবো নিউতে নিউট্রাল আর সাদে স্যাডউইক। কি লিখবা? নিউট্রন। ভালো করে বোঝো, আগে কথাটা আবার ক্লিয়ার করি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো, আর একটু বলি। এটা হলো নিউট্রন। এলোমেলো হচ্ছিল, অনেকে বুঝতেছিল না। নিউট্রনের পাশে একটু লিখবা নিউ সাদ, বেশি শর্টকাট করা যাচ্ছে না। তাহলে নিউতে নিউট্রন আর সাদে স্যাডউইক মনে রাখতে পারবা। প্রতি বছর কিন্তু অনেক সময় আবিষ্কারকের নাম চাই, যে নিউট্রনের আবিষ্কারকের নাম কি, মনে রাখবা নিউ সাদ, সাদে স্যাডউইক। আর নেগেটিভ ইলেকট্রন, ইতে ইলেকট্রন মনে থাকবে এমনিতেই। জি, আবিষ্কারকের থমসন। নাম হলো থমসন। (1897 সাল। মনে থাকতে পারবা কিনা বলো? স্যার এগুলার চার্জের পরিমাণ কি আসে? চার্জের পরিমাণ তো তোমার বা দেওয়াই ভর? আছে এখানে, পরিমাণ জানার দরকার নেই। যে পজিটিভ, নিউট্রাল, নেগেটিভ এইগুলো আসবে। না স্যার, আমি বুঝেছি, ভর আছে যেমন। ওইগুলো দরকার নেই। ওরকম প্রশ্নের সাইডে আসবা। আমি তো জানি যে আমি তোমার কমন বাতাবো যে 22 থেকে 24টা, জি স্যার। কারণ ওইগুলো জটিলতা জন্ম দেবে আরো বেশি। তারপরে পড়তে চাইলে শীটে দিয়ে দিছি, পড়ে নিও, সমস্যা নাই। এখন আমি যেটুকু পড়াই আমার সাথে এইটুকু মনে রাখবো। পিতে পজিটিভ প্রোটন, রতে রাদারফোর্ড 1919, এনে নিউট্রাল, নিউট্রন, নিউসাদ, স্যাডউইক 1932, ইতে ইলেকট্রন মাথার উপরে বয়ে নিয়ে বেড়াচ্ছে নেগেটিভ, দুইজনের নাম শিখেছি, বাকি আছে একজন থমসন, তারপরে এটা সবার আগে 1897। ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন আমাদের যেটা লাগবে সবচেয়ে আমাদের হার্ড পয়েন্ট, যেটা আজকের ক্লাসের হার্ড পয়েন্টটা যদি আমরা দেখি, সেটা হলো, একটু সবাই দেখবো, সেটা হলো আইসোটোপ, আইসোবার, আইসোট্রন, আইসোমার। এইটা থেকে আমাদের প্রশ্ন আসবে, আসার কথা। যদি বলি আমরা সহজ করে বুঝবো, প ফর, প থেকে আমরা মনে রাখবো পামিল। কি লিখলাম বলো তো ভাই? পামিল। মনে থাকবে কথাটা? এখন তুমি যদি বলো স্যার পা বলতে কি বুঝিয়েছেন, পা বলতে বুঝিয়েছি পারমাণবিক সংখ্যা বুঝিয়েছি। যদি বলেন যে স্যার একটা উদাহরণ দেন, তো এটা উদাহরণের জন্য আমি এখানে উদাহরণটা দিয়ে দিই, দেখতে সুবিধা হবে। ধরো আমি এরকম লিখলাম, এই যে 11, এইটার নাম হলো সোডিয়াম। ধরো তুমি সোডিয়াম জানো না, তাতেও সমস্যা নেই। এই যে সোডিয়াম লিখলাম, এইটাকে আমরা যদি ধরে নিই মাথা, এইটাকে আমরা ধরে নিই পা, পায়ের অক্ষর হলো জেড, মাথার অক্ষর হলো এ, এইটুক লেখা যায় কিনা বলো? তাহলে আমরা যে কোনো খাতার এক জায়গায় লিখে নেবো এরকম, যে মাথার উপরে যেটা থাকে সেটা অক্ষরের নাম এ, পায়ের কাছে যেটা থাকে সেটা হলো জেড। আমরা আজকে পড়তেছি এ টু জেড। কি পড়তেছি বলো? এ টু জেড। এখন এ হলো ভর সংখ্যা, কোনো কিছু মাথায় ভর করে নিয়ে বেড়ায়।
আর পায়ের কাছে সংখ্যার নাম হলো পারমাণবিক সংখ্যা। ওকে, এখন আজকে ক্লাসে এক যা বলছিলে যে ওই যে কোন একটা সময় ছিল পারমাণবিক সংখ্যা কি, পারমাণবিক সংখ্যা 82-র বেশি, এই যে লেখা আছে পায়ের কাছে সংখ্যা পারমাণবিক সংখ্যা, এটা অবস্থান কোথায়? নিউক্লিয়াস। এবং এই দুটো নিউক্লিয়াসের মধ্যে এই পারমাণবিক সংখ্যা বলতে কি বোঝাচ্ছে? একটু সরাও, ভর সংখ্যা একটু দেখো এখানে এই দুটোকে এই জায়গা থেকে আমাদের আরেকটা জিনিস একটু বের করতে হবে। কি বের করতে হবে দেখো, এই মাথা বিয়োগ পা যদি তুমি করো, মনে রাখবা আজীবনের জন্য, মাথা বিয়োগ পা সমান এন। এন মানে কি সংখ্যা বলো, আজকে পড়াইছি। এন সংখ্যা কোন সংখ্যা? একটু আগে পড়া দিয়ে আসলাম, নিউটন সংখ্যা। কি সংখ্যা? নিউটন সংখ্যা। এখন আমাকে ঝটপট অ্যান্সার দাও তো, কে কে পারো? এইটার মধ্যে যদি আজকে পরীক্ষাতে বলে ভর সংখ্যা কত? 23। পারমাণবিক সংখ্যা কত? 11। এবার বলো নিউটন সংখ্যা কত, কে বলতে পারো? 12। এখন পারমাণবিক সংখ্যার আর এক নাম হলো প্রোটন সংখ্যা, তাহলে বুঝতে সুবিধা হবে। ক্লিয়ার? আর একটা মজার জিনিস বলি, প্রোটন সংখ্যা হলো পি, আর একটা জিনিস শিখে রাখো, পি সমান ই। বোঝো নাই কথাটা? কে কে বোঝো নাই সত্যি করে বলো তো? তার মানে একটা টেকনিক ইউজ করেছি, যদি আমাদের পরীক্ষাতে পারমাণবিক সংখ্যা চাই তাও 11, প্রোটন সংখ্যা চাই 11, ইলেকট্রন সংখ্যা চাই 11, কারণ পি যে কয়টা ইলেকট্রন সে কয়টা, এটা পড়া লাগে না, এটা মুখস্থ। তাহলে তুমি এই 11 এর 3টা প্রশ্নের উত্তর দিতে পারবা, প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন সংখ্যা। জি। আর ভর সংখ্যা হলো 23, আর দুটো বিয়োগ করলে নিউটন সংখ্যা। এ যাবৎকালে বিসিএস এর একটা পরীক্ষা তুমি দেখাতে পারবা না ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, নিউটন সংখ্যা কোনো সংখ্যা আইছে। সংখ্যা হলো 5টা, মোট সংখ্যা হলো 5টা। দেখো, ভর সংখ্যা মাথায় থাকে, পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা পায়ে থাকে, তাহলে 4টে শিখা হয়ে গেল। দুটো বিয়োগ করলে নিউটন সংখ্যা, একটা হয়ে যাবে পরীক্ষার দিন। আশা করি ভালো লাগছে। এটা তোমার অ্যাজ ইউজুয়ালি গাইডে আমি যে শিটে লিখে দিয়েছি সেটাও লিখে দিইনি। স্যার এটা পা থেকে মাথা পর্যন্ত যদি একবার আরেকবার বলে দিতেন ভালো আবার হতো স্যার। বলি, মাথার দিকে তাকাবা, আনসার দিবা ভর সংখ্যা, নামে আসো পা, পাতে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যার আরেক নাম প্রোটন সংখ্যা, আর প্রোটন সংখ্যা যা ইলেকট্রন সংখ্যা তাই, আর দুটো বিয়োগ করলে নিউটন সংখ্যা। ভর সংখ্যা থেকে এই পারমাণবিক সংখ্যা বিয়োগ করলে যেটা। ক্লিয়ার না? একটু ক্লিয়ার কিনা আমাকে বলো। জি স্যার। এসে আর আশা করি কোনো সমস্যা থাকবে না এইটুক নিয়ে। এখন তোমাকে মুখে মুখে বলি, একটু বলো তো ভাই, ধরো একটা পরীক্ষাতে প্রশ্ন আসছে এরকম যে ক্লোরিন 35-17, এটা কিন্তু বিসিএস আসা প্রশ্ন, একটা দুটো বিসিএস এর আগে আইছে, পরীক্ষাতে আইছে ক্লোরিনের নিউটন সংখ্যা কত, কি হবে বলো? 18 স্যার। 18। কেমনে পারলে? মনে এক তাকালি হয়ে যায়, দুটো বিয়োগ করলে 18 হয় উত্তর। তাহলে আমার এই ক্লাস করার পরে এইসব অঙ্ক করতে লাগবে কয়েক সেকেন্ড মাত্র। কিন্তু যদি আজকে সায়েন্সের ছাত্র করতো, সে কি দিয়ে করতো জানো? এই সূত্রই ফেলাতো। তারপরে মান বসাই। ওকে, কিন্তু আমি এখানে টেকনিক ইউজ করেছি, তাহলে এটা দিয়েও করা যাইতো, যাইতো না? জি স্যার। করা যাইতো। 35 বিয়োগ কত? 17 সমান 18। আমি দেখো এইটা থেকে ওটা সহজ কিনা আগে তাই বলো, সত্যি করে বলো। জি স্যার, ওইটা ওইটা ওটা সহজ। আপনারটা সব। এখন আমি কি এটা পারি না? তোমাদের অনেকে ধারণা হতে পারে এটা পারি না, না না পারলে ওটা বানাইছি কেন? এটা তো অবশ্যই জেনেই জানাইছি এটা। এখন আমরা যেটা লিখবো ভর সংখ্যা, একটু দেখো আমি পরে আরো ব্যাখ্যা দেব। ভর সংখ্যা মানে হলো, ভর সংখ্যা মানে হলো, মনোযোগ দিয়ে, কিন্তু ভর সংখ্যা মানে হলো যার কি থাকবে, মাথা মিল। ও সরি, ভর সংখ্যা বলতেছি কেন, সরি, আইসোবার মানে হলো মাথা মিল। মাথা মিল বলতে কি বুঝালাম বলো? ভর সংখ্যা মিল, রাইট কিনা? মাথা বলতে ভর সংখ্যা শিখে আসলাম। জি স্যার। আইসোট্রন মানে কি বলো? আইসোট্রন মানে নিউটন সংখ্যা মিল, আর নিউটন সংখ্যা বের করার সূত্র শিখে আসলাম, না বললে বললো কিন্তু। আর নিউটন সংখ্যা কিভাবে বের করছিলাম বলো তো ভাই?
মাথা থেকে পা বাদ। থ্যাংক ইউ। আর আইসোমার কাকে বলে বলো? মনে রাখবা জোমোজ, মনে থাকবে? জি স্যার। আচ্ছা জোমোজ কারে বলে? কেউ একজন বলো তো ভাই, জোমোজ। জোমোজ দেখতে মানে হলো বাইরে মিল, কিন্তু ভিতরে কি হবে বলো? অমিল। ভিন্ন। থ্যাংক ইউ। এটা হলো আইসোমারের প্রধান শর্ত, ভিতরে অমিল। আর একটা সূত্র শিখাবো, আর একটা মজার জিনিস শিখাই দিই। উপরে যে তিনটা ছিল, কারো সুযোগ থাকলে একটু লিখে নাও। এই কথাটা আমি সাধারণত তুমি বইয়ে পাবা না, এই জন্যই বলতেছি কথাটা। এটা হলো, একটু দেখে নাও, আইসোটোপ। এইটু ভালো করে শুনবা কিন্তু, প্রথম তিনটা হলো অজৈব। আর একটা টপিক শিখাই দিই আজকে, অজৈব জৈবটা, আর আইসোমার হলো জৈব। এখন তোমাদের এটা আজকে যারা সিলেবাস পড়তেছো ভালো করে দেখবা, তুমি আজকে কিন্তু সিলেবাস মিলাইতে যাবা না। কোর্স প্ল্যান হয়তো বা মিলবেও না দুটোটা, কিন্তু কোর্স প্ল্যানের থেকে 10 গুণ বেশি পড়ানো হয়েছে। কারণ আমরা কোর্স প্ল্যান ধরে এবছরে বিশেষ ধরে দেখো, সিলেবাস ধরে যারা পড়ে গেছে তারা 15টাও পারবে না। তাহলে আমরা যে অতিরিক্ত পড়ে, এটা মন খারাপের কিছু নেই। জৈব বলতে কাদেরকে বুঝবো বলো? কার্বন আর হাইড্রোজেন একসাথে থাকলে তাদেরকে জৈব বলা হয়। মনে রাখতে পারবা কিনা? কার্বন আর হাইড্রোজেন একসাথে থাকলে জৈব, আর না থাকলে অজৈব। এটুকু মনে থাকবে কিনা? জি স্যার। ওকে। এখন তোমাদের একটা পরীক্ষা দিয়ে আজকের ক্লাস শেষ করব। পরীক্ষাটা আগে বুঝবা, ঠান্ডা মাথায় পরে অ্যান্সার দিবা। ধরো আমরা একটা শখ এরকম পরীক্ষাতে আইছি, কিরকম আইছে যে কপার 2964, জিঙ্ক 3064। এখন পরীক্ষাতে বলছে এটি নিচের কোনটির উদাহরণ? অপশন একটু আগে যা পড়ালাম 4টি আছে। আইসোটোপ আছে, আইসোবার আছে, আইসোমার আছে, আইসোট্রন আছে। ভালো কথা। সেকেন্ড একটা শখ দিছে এরকম করে, দেখো C6H12O6 1, C6H12O6 2। এটা কিসের উদাহরণ? আমি তোমাকে উদাহরণগুলো বলতেছি। এরপরে আর একটা শখ দিছে এরকম যে পি, একটু দেখায়, যে বলছে যে এরকম সিলিকন 1430, 1-2 মিনিট লাগবে, ফসফরাস 1531। এটা কিসের উদাহরণ? আরেকটা বলছে এরকম, আচ্ছা এখানে একটু দিই, এরকম আসছে, ভালো করে বুঝো কিন্তু। বলছে হাইড্রোজেন 1-1, হাইড্রোজেন 1-2, হাইড্রোজেন 1-3। আরেকটা আছে, এইটা থেকেও পরীক্ষাতে প্রশ্ন আসছে, একটু দেখবা। ইউরেনিয়াম 235, ইউরেনিয়াম 92 238, ইউরেনিয়াম 92 236। এখন সবচেয়ে পৃথিবীতে বেশি পাওয়া যায় এটা, আর সবচেয়ে বেশি ব্যবহার হয় এটা। যদি বলে সবচেয়ে বেশি ব্যবহার হয় কোনটা, তাহলে এটা। আর সবচেয়ে বেশি পৃথিবীতে পাওয়া যায় কোনটা, তাহলে মাঝেরটা। মনে থাকবে কথাটা? বেশি পাওয়া যায়, প্রায় প্রায় 90+ পাওয়া যাবে তোমার ইউরেনিয়ামে, আর 90% ব্যবহার করা হবে প্রথমটা। এখানে অনেক প্রশ্ন, এই যে আমরা কিভাবে পরীক্ষাতে প্রশ্ন কমন হয়, মনে হয় যে ধরে ধরে আমি করছি আমার মতো হবে, বিষয়টা এরকম না। এখন এই জায়গা তাকাও, 1 মিনিটে ক্লোজ করবো আজকে, কেউ কিছু বলবা না, ঠান্ডা মাথায় তাকায় থাকো। 5টা উদাহরণ পড়ে গেলে একটা কমন আসার সম্ভাবনা আছে। এখন বলো, এই প্রশ্নগুলো আসলে কোনটা আইসোটোপ, আইসোবার, আইসোট্রন, আইসোমার, এইটা আমার মনে হয় আজকের পরে তুমি সবাইকে খুশি মনে জানাই বেড়াবো আজকের ক্লাসের পরে। দেখো এই জায়গা পায়ের দিকে তাকাও তো, 29-30 মিল নাই, মাথা মিল আছে, তাহলে 64-64। এখন বলো মাথা মিল থাকলে কি হবে? কথা বলতে হবে। আইসোমার। আচ্ছা, আইসোমার। মাথা মিল। কোনো কনফিউশন থাকলে কথা বলো, মিলাই আসো। মাথা মিল তো আইসোবার। এখন যে ছেলে এটা সায়েন্স পড়া লাগে, এটা তো আমার এই যে এখানে যে বাইরে ইয়েতে দারোয়ানের কাজ করতেছে, ওরা ডাক দিতে পারবে না যেন 64-64 মিল আছে। এখন সংখ্যা সাইজে বড় ছোট 64, এটা মূল কথা না। অনেকে এটা আবার মিজাজ খারাপ হবে, বুঝছো? এই 64 সাইজে বড় হয়েছে, কোনো কারণে একটা ছোট হয়েছে, এটা কোনো সমস্যা? দুটোই 64 কিনা এটা দেখতে হবে, বুঝো নাই? 500 টাকার নোট ছোট হইলেও 500, বড় হলেও 500। এখন এইদিকে তাকাও, আমি বলছিলাম বুঝি আর না বুঝি,
কার্বন আর হাইড্রোজেন থাকলেই কি হবে বলো? জৈব কি স্যার হবে তাহলে? জৈব আইসোমার কি বললাম যে কার্বন আর হাইড্রোজেন থাকলে বোঝাবুঝির দরকার নেই, আইসোমার। এটা তো পৃথিবীতে একদম সদা সত্য কথা। এখন মজা পাচ্ছ কিনা বলো, সত্যি করে বলো। স্যার জি স্যার বুঝতে জি পারছি স্যার এই জায়গা তাকাও, এই জায়গা তাকাও। এখন দেখো তো, এটা আমি পাও মিল নেই মাথাও মিল নেই, আছে? না স্যার এখানে না, স্যার। 14, 15, 30, 31 মিল নাই। এখন যেহেতু পাও মিল নাই মাথাও মিল নাই, তাহলে বিয়োগ করে দেখতে হবে মেলে কিনা। আচ্ছা, এই দুটোর বিয়োগ করো, কত হয় বলো? 30 আর 14 বিয়োগ করলে কত হয়? 16 16। আচ্ছা, 31 আর 15 বিয়োগ করো, কত হয়? এখানে 16 আচ্ছা, বিয়োগ করে মিলে গেলে কি হবে? মাথা থেকে পা বিয়োগ করে মিলে কি হবে? আইসোটোন। আইসোট্রন। থ্যাংক ইউ। দেখো, একটু আগে সূত্র লিখে দিছি যে মাথা থেকে পা বিয়োগ করে মিলে গেলে আইসোট্রন। আচ্ছা, লাস্ট ওয়ার্ড একদম শেষ। তাকাও, মাথা মিল 1, 2, 3 মিলছে, না পা মিলছে 1, 1, 1, তাহলে এটা কি হবে? আইসোটোপ আইসোটোপ। পা মিললে কি হবে? আইসোটোপ আইসোটোপ। কি বোঝো না বলো? Yes, sir. আচ্ছা, এখন বলো তাহলে হাইড্রোজেনের আইসোটোপ কয়টি? তাড়াতাড়ি বলো, হাইড্রোজেনের আইসোটোপ কয়টি? হাইড্রোজেনের আইসোটোপ 3টি। এই যে লিখে দিচ্ছি 1, 2, 3। আচ্ছা বলো, এদিকে তাকাও, এদিকে তাকাও। 35, 38, 36 মিলছে না? না স্যার প্রত্যেকের না, পা স্যার। মিলছে কিনা দেখো তো, 92, 92, 92। জি স্যার তাহলে এটা কি হবে? আইসোটোপ আইসোটোন। আইসোটোপ। কার এটা আইসোটোপ? ইউরেনিয়ামের। ইউরেনিয়াম। কার? ইউরেনিয়ামের কারণ বলো, পৃথিবীতে ইউরেনিয়ামের আইসোটোপ কয়টি? 3টি। 3টে। 3টি বলো 35, 38, 36। 35, 38, 36, পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহার কোনটা হয়? 235, 35। পৃথিবীতে পাওয়া যায় কোনটা বেশি? 238 38। ক্লোজ করে দিলাম। কারো কোনো প্রশ্ন থাকলে করো। আমি কিন্তু আমার উদাহরণ নিয়ে বলিনি, বাংলাদেশের ক্লাস 1 থেকে শুরু করে মাস্টার্স লেভেল পর্যন্ত আইসোটোপ, আইসোবার, আইসোট্রন, আইসোমার তুমি বের করো। না পারলে তুমি কমেন্টে লেখো, স্যার ক্লাস করার পরে পারি না, দায়বার আমার, কনফিডেন্সের না। জি স্যার তাহলে আজকের মতো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ স্যার স্যার রেকর্ডেড ক্লাসগুলো কোথায় পাওয়া যাবে? দিয়ে দেবে, স্যার শীট কবে দিবে? শিটও দিয়ে দেবে। আমি বলছি কোনো সমস্যা হলে, কোনো যদি বুঝতে সমস্যা হলে, শিট দিতে দেরি হলো, আমি তোমাকে আমার মতো করে আমি হেল্প করতে পারবো, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা। আমি কিন্তু আগের ব্যাচের অনেকের হ্যান্ড নোটের কপি পাঠাইছি যাদের কোনো প্রবলেম ফেস হয়েছে। এখানে খালি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখো, ঠিক আছে? কোনো সমস্যা ফিল হলে আমাকে বলো, কারণ সবসময় তো আর ওরা বুঝবে না কোনটার সলিউশন কি। স্যার আপনার নামটা একটু যদি আল্লাহ, আমার মান ইজ্জত শেষ। না স্যার, নতুন তো। বাংলাদেশের এমন একটা উপজেলা নেই, জেলা বাদ, এমন একটা উপজেলা নেই আমার 1 থেকে 2 জন ক্যাডার স্টুডেন্ট নেই। স্যার আজকে তো ফার্স্ট ক্লাস স্যার এই জন্য হওয়ার পর আমাদের জেলাতেও থাকবে, সমস্যা নেই। নায়েব আলী স্যারের নাম শোনো না, এটা কোনো হইল? স্যার এইটা তো আমার নতুন ব্যাচের ক্লাস, তাই না? একদম নতুন ক্লাস না? জি স্যার আমি তো মনে করছি নাম জানো, তোমাকে যারা পড়ায় ওরাও তো জানে, মানে তোমার যাই হোক, ওইটা কোনো বিষয় না। স্যার আজকে তো দেখলাম এই ক্লাসটা প্রথম, তো স্যার লেখা লেকচার 6, মানে মানে এটা প্রথম ক্লাস, শুনে নাও ঠান্ডা মাথায়, প্রথম ক্লাস। আমাদের পিএসসি সিলেবাসের শুরুটাই কিন্তু কেমিস্ট্রি দিয়ে। আজকে পিএসসি সিলেবাস করবো, আমাদের কোর্স প্ল্যান টিলার না। সিলেবাস খুলে দেখবা, প্রথম আলোচনা আছে পদার্থে, প্রাথমিক আলোচনা, পদার্থের প্রকারভেদ, পদার্থের গঠন, তারপর আইসোটোপ, আইসোবার, আইসোমার, এগুলো দেওয়া আছে, সেইগুলোই পড়াচ্ছি, পিএসসি সিলেবাসের অনুযায়ী যাচ্ছি, ঠিক আছে? জি স্যার আর এইটা কারোর দিও না, হ্যাঁ? এটা তোমাদের তো, আমি তো মনে করছি তোমরা নতুন মনে করিনি, মনে করছি তোমরা আমারই কাছের লোক। যাই হোক, এটা কোনো সমস্যা হলে আমার পড়ে না, ঠিক আছে? আল্লাহ হাফিজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।